তো আমরা এবার আমাদের মূল আলোচনা চলে আসছি যে কোরিলেশন আমরা পর্যন্ত এসেছিলাম। কনফিডেন্স ইন্টারভাল। হ্যাঁ, কনফিডেন্স ইন্টারভালের ব্যাপারটা বললি যদি এরকম যে ধরেন আহ, কিভাবে বলবো, আহ, আমরা হচ্ছে বসুন্ধরা সিটিতে আমরা গেলাম। যাওয়ার পরে আপনি হয়তো ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে, আমি দাঁড়ায় আছি এবং হচ্ছে যে আমার সাথে হয়তো আমি ধরে নিলাম যে তরিকুল ভাই দাঁড়ায় আছেন। তরিকুল ভাইকে আমি বলতেছি যে ভাই, এই যে নিচে কতজন মানুষ হাঁটাহাঁটি করতেছে। তো তখন হচ্ছে যে তরিকুল ভাই আমাকে বললো যে ভাই, এই 50 জনের মতো হবে। হ্যাঁ। তো তখন আমি হচ্ছে যে আমরা এরকম সবসময় বলি যে তুই কি শিওর? হ্যাঁ, ডেফিনেটলি শিওর, বা এরকম 50 জনের মতো হবে অ্যাপ্রক্সিমেটলি, বা 30-40 জন হতে পারে, বা 50-60 জন হতে হবে পারে। দেখেন এই যে তরিকুল ভাই আমাকে কি করলো, একটা রেঞ্জ দিয়ে দিল যে 50 থেকে 60 জন হতে পারে, এর বেশি না। তখন আমি তরিকুল ভাইকে যে জিজ্ঞেস করি, ভাই আপনি কত পার্সেন্ট শিওর যে 50 থেকে 60 জন হবে? তো তরিকুল ভাই তো বললো আমাকে যে আমি 90% শিওর। তো দেখেন এই যে যে ভাই বলল যে, কনফিডেন্টলি বললো যে সে 90% শিওর এখানে 50 থেকে 60 জন মানুষ আছে। এই যে যে তার যে কনফিডেন্স লেভেলটা, এটাকে আমরা বলতেছি যে কনফিডেন্স ইন্টারভাল। অর্থাৎ আমরা যখন কোনো গবেষণা করি, গবেষণা করার ক্ষেত্রে আমরা যে ফাইন্ডিংসটা পেলাম, এই ফাইন্ডিংসটা আসলে কতটুকু সত্য। হ্যাঁ, এইটার জন্য আমরা যে পার্সেন্টেজটা বলে দিই, এটাকে কনফিডেন্স ইন্টারভাল বলা হয়। যেমন ধরেন এখানে সুন্দর করে লেখা আছে, এটি একটা অনুমানকৃত সীমা বা রেঞ্জ যেখানে পপুলেশন প্যারামিটার অবস্থান করার খুব বেশি সম্ভাবনা থাকে। আমরা পপুলেশন প্যারামিটার বুঝেছিলাম। অর্থাৎ আমরা হয়তো কি বলবো, যে একটা স্যাম্পল নিলাম, তাই না? আমরা খেয়াল করেন, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা পপুলেশন থেকে ডেটা পাই না, আমরা স্যাম্পল থেকে পাই। তা আমি একটা স্যাম্পল থেকে আমি হচ্ছে যে প্রশ্ন মানে দেখলাম যে একটা ক্যালকুলেশন বের করলাম। বের করার পরে আমি দেখলাম যে ওই এলাকার মানুষের মান্থলি ইনকাম হচ্ছে মোটামুটি হচ্ছে গড় হচ্ছে 25,000 টাকা, গড়ে পাইছি 25,000 টাকা। তো তখন আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইসিসে যখন কনফিডেন্স ইন্টারভালটা সেট করে দেই, আপনারা দেখছেন কিনা জানি না, তখন আমাদের একটা রেজাল্ট দেখায় আলাদা করে, আলাদা করে একটা কলাম চলে আসে। 95% কনফিডেন্স ইন্টারভালে কত হতে পারে, আর 90% কনফিডেন্স ইন্টারভালে কত হতে পারে। তখন ওইখানে একটা রেঞ্জ দিয়ে দেয়। তো ধরলাম এই যে আহ, আমরা গড় পাইছি 25,000 টাকা। তো কনফিডেন্স ইন্টারভাল যখন আমি বলে দিলাম, যে ওই যে যখন রেঞ্জটা দিয়ে দেবো, সীমাটা বলে দিব, যে না রে আমি 95% শিওর যে এদের ইনকাম 23,000 থেকে 27,000 টাকার মতো হবে আর কি। হ্যাঁ, গড়ে এরকম একটা শব্দ ব্যবহার করি। তো এটাই হইতেছে আমার কনফিডেন্স ইন্টারভাল। আমি কত, যে ইন্টারভালটা আমি বলতেছি, এটা কত, এই সীমাটা আমি যে এক্সপ্লেন করলাম, এটা আমি কত পার্সেন্ট সাহস নিয়ে বলতেছি বা কনফিডেন্টলি বলতেছি, এটা হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল। এটা আমাদের নিজেদের বলা লাগে না, আমরা শুধু সেট করে দিতে পারি যে আমি কি 95%-এ নিব, নাকি 90%-এ নিব, বা নাকি 100%-এ নিব। কথা কথা এটা এখানে পাশে যে গ্রাফটা দেখেন, যে পপুলেশন মিন হওয়ার কথা আমরা ধরে নিচ্ছি হচ্ছে 4.27 এটা, এবং 95% কনফিডেন্স ইন্টারভালের রেঞ্জটা হচ্ছে কোথায় দেখেন, 2.92 থেকে 5.62 এর মধ্যে মোটামুটি থাকবে। এটা আমরা বলে দিচ্ছি, আর এর বাইরে যারা আছে আউটলায়ার। হ্যাঁ, তো অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু আমি 90% শিওর যে না, ম্যাক্সিমাম ভ্যালু এই রেঞ্জের মধ্যে থাকবে। তো এই যে যে রেঞ্জটা এবং এই যে যে আমি 95% বললাম, দিস ইজ কনফিডেন্স ইন্টারভাল। তো এটা ভেরি সিম্পল, আমার মনে হয় না বোঝার কিছু নাই। এখন হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। হ্যাঁ, আমরা যারা স্ট্যাটিস্টিক্স কোর্স অলরেডি করছি, আমরা বিভিন্ন জায়গায় কিন্তু স্পেশালি যখন আমরা এক্সপেরিমেন্টাল ডিজাইনে যাই, মনে আছে কিনা আপনাদের? এক্সপেরিমেন্টাল ডিজাইনে আমাদের হচ্ছে যে এই শব্দটা আমরা অনেক সময় দেখেছি, ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিগ্রিজ অফ ফ্রিডমের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে ধরেন উম, আহ, যখন আমরা কোনো জায়গায় আমাদের মান পরিবর্তন করার একটা ব্যাপার ব্যাপার চলে আসে, যে কোনো একটা জিনিস আমরা চেঞ্জ করতে পারবো, তো এই আমরা সর্বোচ্চ কতটা ভ্যালু আমাদের মতো করে চেঞ্জ করতে পারবো, এটাকে আমরা বলি হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। যেমন এটা আমরা লেখার দিকে একটু পরে যাই, এখানে 3 জন বাচ্চার ছবি আপনি দেখতেছেন। এখন আমি যদি বলি যে আচ্ছা ঠিক আছে, 3 জন বাচ্চাকে মিলায়ে আপনি আমাকে হচ্ছে 100 বানাই দেন, তাহলে আপনার একটু চ্যাটে আমাকে একটু কাইন্ডলি লিখে দেন যে এবার তিনটা সংখ্যা হবে, 3 জন বাচ্চার ওজন হিসেবে ধরলাম আমি, কথা কথা তিনটা বাচ্চার ওজন কেউ হতে পারে 30-30, 10, 25, 40, এরকম তিনটা সংখ্যা আমাকে একটু বলে দেন কাইন্ডলি চ্যাটে, যে তিনটা সংখ্যা মিলাই আপনি হচ্ছে যে 100 বানান আমাকে তৈরি করে দেন। আমি দিচ্ছি ধর 30 যোগ 40, তার মানে হচ্ছে 70 যোগ 30।
আচ্ছা, এখন ওকে, 33 33 34, ভেরি নাইস। মোহাম্মদ 40 40 20। এখন দেখেন, এইখানে যদি আমরা 40 40 20 দেখি, তো প্রথম 40টা আপনি আপনার ইচ্ছা মতো ধরতে পারছেন, পরের 40টা আপনি ইচ্ছা মতো ধরতে পারছেন, কিন্তু 20 যেটা, এটা কি আপনার ইচ্ছা মতো ধরতে পারছেন? এটা কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো হয় নাই। এটা অটোমেটিক চলে আসছে। আপনি দুইটা আপনি চেঞ্জ করতে পারছেন, বাট 3 নাম্বারটা কিন্তু আপনার কাছে আপনি, আপনার ক্ষমতা ছিল না। এটা অটোমেটিক্যালি এটা এই ভ্যালুটা আসছে, যেমন 97 2 1। অর্থাৎ 97 2 1 দিচ্ছেন আপনি, তা 97 এবং 2 এই দুইটা আপনি যে আপনার কন্ট্রোলে ছিল। আপনি এখানে 97 2 না দিয়ে আপনি হয়তো 90 এখানে 9 দিতে পারতেন। হ্যাঁ, এই দুটো আপনার কন্ট্রোলে ছিল, বাকি যে ভ্যালুটা আসে এই ভ্যালুটা কিন্তু আমরা, আমাদের কন্ট্রোলে থাকে না। তো এই যে যে বিষয়টা, ডিগ্রিজ অফ ফ্রিডম, মানে আমাদের আমাদের স্বাধীনতার লেভেলটা কতটুকু, সহজ কথা যদি আমরা দেখি, যে আপনার ফ্রিডম এখানে কত, আপনার মাত্র দুইটা জায়গায় আপনার ফ্রিডম আছে, 3 নাম্বারটা হচ্ছে আপনার কোনো ফ্রিডম নাই। অর্থাৎ সহজ কথায় কোনো পরিসংখ্যানিক ধারণায় আমরা যখন, আমাদের হাতে যখন কোনো মান পরিবর্তন করার কথা বলতে দেয়া হয়, তখন হচ্ছে যে আমরা সর্বোচ্চ কি বলবো যে আমরা সর্বোচ্চ যে কয়টা মান আমরা আমাদের মতো করে চেঞ্জ করতে পারি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের একটু খেয়াল করতে হবে, এটা খুব কঠিন কিছু না, এবং আপনারা নিচে একটু পড়ে দেখেন, জাস্ট এ মিনিট। ওকে, সরি। তো এখানে হচ্ছে দেখেন যে পরবর্তীতে আমরা যে বিষয়গুলো বললাম আমাদের সাথে মানে ঘটনাটা একদমই চেঞ্জ, এবং আপনারা বিভিন্ন ধরনের অ্যানালাইসিসে যখন আমরা পরবর্তীতে যাব, আমরা যখন অ্যানোভা করব, তখন এই কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে আপনাদের সাথে, যে এক্স্যাক্টলি কতটুকু পরিবর্তন করলে আমাদের হাতে কতটা নিয়ন্ত্রণ আছে এবং বাকি কতটুকু আমাদের নিয়ন্ত্রণে নাই। এই বিষয়গুলো বোঝানোর জন্য আমরা সাধারণত ডিগ্রিজ অফ ফ্রিডমটা ব্যবহার করি। হ্যাঁ, এখানে কিন্তু বলে দিছে, অর্থাৎ এখানে যদি 4 জন বাচ্চা হতো, তাহলে আমরা হয়তো প্রথম তিনটা ইন জেনারেল ডিগ্রিজ অফ ফ্রিডমকে প্রকাশ করা হয় n-1 দিয়ে। এমন যদি হয় যে, তবে n-2 হতে পারে, 3ও হতে পারে, এটা ডিপেন্ডস করে কিছু স্পেশাল কেসে, বিভিন্ন ধরনের অ্যানালাইসিসের ক্ষেত্রে, যেমন অ্যানোভা, অন্যান্য আপনার কতগুলো গ্রুপ আছে, হ্যাঁ, কতগুলো গ্রুপের মধ্যে আমরা কম্পেয়ার করতেছি, এইটার উপর ডিপেন্ডস করে আপনার হচ্ছে n-1 হবে নাকি n-2 হবে, n-3 হবে, সেটা হচ্ছে যে ভ্যারি করে। তো ইন জেনারেল হচ্ছে আমরা স্বাভাবিকভাবে এটাকে n-1 হিসেবে কনসিডার করি, যে এনটা হচ্ছে কয়টা আমার মানে টোটাল এক্সপেরিমেন্টের সংখ্যা -1, যেটা হবে সেটার বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম। এখানে 5টা দিলে আমরা হয়তো বলতে পারতাম প্রথম চারটা, 20 যোগ 20 যোগ 20 যোগ 20, এবার চারটা করলাম, পরের মানটা আমাদের আর কন্ট্রোলে থাকতো না, ওই একটা মান কি হইতো, অটোমেটিক্যালি চলে আসতো। তখন আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম হইতো 5 - 1 = 4। তো এবং এটা টার্ম দেখে আমরা কিন্তু খুব ইজিলি বুঝে ফেলতেছি, তাই না? এটা কঠিন কিছু না। রিগ্রেশন অ্যানালাইসিস। তো রিগ্রেশন অ্যানালাইসিস আমরা নাম শুনিনি এরকম বোধহয় আমরা খুব কম মানুষই আছি আমরা। কারণ কি যে আমরা বেসিক্যালি আমরা যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলো আমরা করব, এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলোর ক্ষেত্রে আমাদের হচ্ছে যেটা করতে হবে, যে রিগ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে বড় বড় ধরনের অ্যানালাইসিস গুলো, এগুলো সব রিগ্রেশন অ্যানালাইসিস এটার উপর ডিপেন্ডস করে বা বেস করে হয়ে থাকে। এখন রিগ্রেশনটা বেসিক্যালি আমরা ডিপেন্ডেন্সি মেজার করার জন্য ব্যবহার করে থাকি। অর্থাৎ এটি যদি দেখেন সুন্দর করে লেখা আছে, এমন একটি পরিসংখ্যানিক পদ্ধতি যা ব্যবহার করা হয় দুই বা একাধিক ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক বোঝার জন্য, এবং সেই সম্পর্কের ভিত্তিতে আমরা ভবিষ্যতে কি করতে পারি, অনুমান করতে পারি। যেমন একটা উদাহরণ দেই, আমি গতদিন আপনাদের রিগ্রেশন নিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম বোধহয়, যে আমরা দেখলাম যে সিজিপি এর উদাহরণ দিয়েছিলাম, যে সিজিপিএ কোন কোন ফ্যাক্টর দ্বারা এফেক্টেড হয়। তো এখানে হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সিজিপি এবং অনেকগুলা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, তাই না? তো আমরা দেখলাম এখানে যে অ্যানালাইসিস হইলো, আমরা স্পেসিসে দিলাম, আমাদের বলার পরে আমাদের হচ্ছে তারা ফাইন্ডিংস দিল, আমরা হয়তো পেলাম এখানে যে কি বলে, পড়াশোনা, ডেইলি পড়াশোনা কতটুকু পড়াশোনা করতেছে, তার সাথে
হচ্ছে যে আপনার সিজিপিএটা একটা সম্পর্ক পেলাম হয়তো বা যে আচ্ছা ঠিক আছে, যদি একটা ছেলে 1 ঘন্টা বেশি পড়াশোনা করে তার সিজিপিএ হয়তো 0.5 বাড়তেছে বা 0.2 বাড়তেছে বা 0.02 বাড়তেছে। তো আবার আবার এমন হতে পারে সে যদি টিচারদের সাথে গুড কমিউনিকেশন থাকে তো সিজিপিএটা হয়তো গুণিতক হারে বাড়তেছে 3.2। আবার এমন হতে পারে যে একটা ছেলে ডেইলি সিগারেট যতগুলা খাচ্ছে তার সাথে নেগেটিভলি কোরিলেটেড, অর্থাৎ একটা সিগারেট বেশি খাইলে তার সিজিপিএটা হয়তো 0.02 হয়তো কমতেছে। তো এখন এতে করে কি হবে, আমরা প্রিডিকশন করতে পারি। প্রিডিকশনটা কেমন হতে পারে, যে আমি তখন বলতে পারি যে আচ্ছা এই ছেলে মেয়েকে বা এই ছেলে মেয়েদেরকে যদি আমি 1 ঘন্টা এক্সট্রা পড়ানোর ব্যবস্থা করতে পারি, তাহলে হচ্ছে যে আমার কি হবে, আমার রেজাল্টটা এতটুকু আমি বাড়াইতে পারবো। এই ফাইন্ডিংসটা যখন আমার কাছে থাকবে যে আচ্ছা তাদের খাবার দাবারের ব্যাপারটা আমাকে ফোকাস করতে হবে, উম, বা আমার হচ্ছে পড়াশোনাটা ফোকাস করতে হবে এবং স্মোকিংটা হয়তো কমায় দিতে হবে, তাহলে আমি তাদের সিজিপিএটা কত করতে পারবো, হয়তো বা 3.5 আউট অফ 4 এটা আমরা করতে পারবো। তো এই যে রিগ্রেশন অ্যানালাইসিসটা হচ্ছে যে কোনো একটা বিষয় অন্যান্য বিষয়ের সাথে কিভাবে সম্পর্কিত, হ্যাঁ, এবং একটার সাথে একটার উপরে আরেকটার প্রভাব কেমন, এই প্রভাবটা বোঝানোর জন্য আমরা রিগ্রেশন অ্যানালাইসিস করে থাকি। হ্যাঁ, রিগ্রেশন অ্যানালাইসিসটা হচ্ছে যে আমরা কি বলবো, যে এখানে বেতনের যে ব্যাপারটা বলা হয়েছে, যে দেখেন একটা মানুষের বেতন আসলে কিভাবে সেট হবে। যে তার হইতেছে এমনি তার কোনো অভিজ্ঞতা না থাকলে, যেমন হচ্ছে যে কিছুই যদি না থাকে তাকে আপনি অফিসে বসায় রাখলেও তাকে একটা বেতন আপনাকে দিতে হবে। হ্যাঁ, এখন কাজের অভিজ্ঞতা যদি থাকে তাহলে তাকে দেখা যাচ্ছে যে আমরা জিজ্ঞেস করে নিই আগে জব এক্সপিরিয়েন্স কেমন। অর্থাৎ যার যত বেশি অভিজ্ঞতা তার বেতন তত পজিটিভলি বাড়তেছে, যার যত বেশি ডিগ্রি আছে তার বেতন তত বেশি আছে। এখন বয়সের একটা ব্যাপার থাকতে পারে, এমন হতে পারে না যে অভিজ্ঞতা পড়াশোনা আছে কিন্তু বয়স যদি কম হয়, তখন আবার হচ্ছে কি এটার সাথে নেগেটিভলি বা পজিটিভলি রিলেটেড হইতে পারে। তো এই যে কনসেপ্টটা রিগ্রেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে, থার্ড যে পয়েন্টটা এটা আপনি আপনি খেয়াল করেন, যে রিগ্রেশন অ্যানালাইসিস শুধু সম্পর্ক বলে দেয় না, এবং সম্পর্কটা আহ, কতটা পাওয়ারফুল একটার সাথে একটা কতটা এখানে দেখেন। যে এমন হতে পারতো যে অভিজ্ঞতার সাথে হচ্ছে আপনার 3.6 পাইছি, পড়াশোনার সাথে 1.2, আবার হচ্ছে যে আপনি কি বলবো যে পড়াশোনা আর একটা হয়তো ভেরিয়েবল পাইলাম XYZ, যেটার সাথে 0.09 পাইছি, আমি পজিটিভ রিলেশনই পাইছি হয়তো 0.09। তখন কি হবে, তখন আসলে আমার ওই যে বাকি যেগুলো আছে এইগুলোর ইম্প্যাক্ট হয়তো অনেক কম। হ্যাঁ, ওইখানে টাকা পয়সা খরচ না করে আমি যদি চিন্তা করি যে আমি অভিজ্ঞতার দিকে বেশি ফোকাস করি, তখন কি হবে, তখন আমি কম টাকায় বেশি আউটপুট পাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে কি, আরো সহজ উদাহরণ দিই, আমি চাচ্ছি যে ফার্মারদের ইনকাম বাড়ানোর জন্য, তো ফার্মারদের ইনকাম বাড়ানোর জন্য কি হতে পারে, অনেকগুলা ফ্যাক্টরস হয়তো এফেক্টেড হচ্ছে। এর মধ্যে হয়তো যে সে কোনো ফার্মিং বাদে অন্য কোনো নন ফার্ম অ্যাক্টিভিটিজের সাথে জড়িত আছে কিনা এটা হতে পারে, তাই না? পাশাপাশি এমন হতে পারে যে সে তার আসলে কত একর জমি আছে এটা হতে পারে। হ্যাঁ, এটার সাথে তার ইনকাম রিলেটেড হতে পারে, আবার তার ফ্যামিলিতে কত মানুষ আছে সেটার সাথে ইনকামের রিলেশন থাকতে পারে। এখন এখানে অনেকগুলা ভ্যারিয়েবল আপনি হয়তো পাইছেন, এখন গভর্নমেন্ট একটা পলিসি নিতে চাচ্ছে যে ফার্মারদের ইনকাম বাড়াবে। এখন গভর্নমেন্টের তো এত রিসোর্স নাই যে প্রত্যেকটাতে সে ফোকাস করবে, তখন গভর্নমেন্ট হয়তো দুই তিনটা জিনিস দেখবে বা একটা বা দুটো জিনিস দেখবে, যেটা দিয়ে যেটাতে যদি আমরা ফোকাস করি, যেটাতে আমরা টাকা ঢাললে ফার্মারদের ইনকামটা বাড়তেছে। কেমন হতে পারে, যে আমি সবাইকে একটা করে ভ্যান দিলাম, যে তোমরা ওই যে সকালবেলা 6টা থেকে 1টা পর্যন্ত কাজ করো, তারপরে হচ্ছে তুমি কি করবা, সন্ধ্যাবেলা গিয়ে বা বিকেলবেলার পর থেকে তুমি 2 ঘন্টা ভ্যান চালাইলা বা রিক্সা চালাইলা। তখন কি হচ্ছে যে দেখেন এই জায়গাটা আমি ফোকাস করতেছি। এখন লং টার্ম, এটা শর্ট টার্মে আমি পারতেছি। এখন আমি হয়তো পাইলাম যে তাদেরকে ট্রেনিং দিলে, কৃষির যদি ট্রেনিং দেয় তাহলে তাদের ইনকাম বাড়তেছে, কিন্তু ইনকাম বাড়ার পরিমাণটা খুবই নগণ্য। হ্যাঁ, আমি হয়তো 0.06 পাইলাম। হ্যাঁ, আমি পজিটিভ রিলেট, তখন কি করবো যে আচ্ছা ঠিক আছে, ইনিশিয়ালি ওদেরকে তাহলে ট্রেনিংটা যদি না দিয়ে আমরা যদি রিক্সা কিনে দেই, তাহলে তাদের ইনকামটা বাড়তেছে। এবং আপনারা খেয়াল করবেন যে আপনারা যখন কোস্টাল এরিয়াতে বা হচ্ছে ওয়েটল্যান্ড কমিউনিটিতে যাবেন, এই ধরনের কিছু প্রজেক্ট আছে, যে আমরা যেটাকে বলি অল্টারনেট ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস, তাই না, IGS। তো এটাতে কিন্তু অনেক কিছু গভর্নমেন্ট এই ধরনের কাজ করে থাকে, তো ওদের তো কিন্তু ট্রেনিং দেওয়া হইতে পারে, কিন্তু ফার্মার্সরা কি করে ট্রেনিং দিলে ওই জ্ঞান কাজে লাগায় না, কারণ তারা হচ্ছে মহামাতব্বর, তারা যেটা জানবে এটাই হইতেছে তারা বেসিক্যালি তাদের জীবনে ইমপ্লিমেন্ট করবে। তো এর থেকে একটা ভ্যান দিলে সে না চালালে তার হয়তো ছেলে চালাবে বা তার নাতি চালাবে, কেউ না কেউ ভ্যানটা চালাবে, এবং তার কি হইতেছে যে ইনকাম একটা সোর্স তৈরি হচ্ছে। তো হোয়াট এভার যে প্রসঙ্গটা ছিল, তার মানে এই রিগ্রেশন দিয়ে আমরা আসলে রিলেশন বের করতে পারি, যে ডিপেন্ডেন্সিটা একটা একটার সাথে কতটুকু এবং ডিপেন্ডেন্সিটা কতটুকু স্ট্রেংথ, এটা পজিটিভ না কোরিলেশন, পজিটিভ রিলেশন নাকি নেগেটিভ রিলেশন, এই প্রত্যেকটা জিনিস আমাদের হাতে চলে আসে। তখন ওই পার্টিকুলার জায়গাতে আমরা ফোকাস করে আমরা কি হইতে পারি, আমরা আস্তে 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 এগোইতে পারি।
হ্যাঁ, আমরা সিদ্ধান্ত নিতে পারি মোর অ্যাকিউরেটলি। এবং রিগ্রেশনের অ্যাডভান্স যে ব্যাপারগুলো সেগুলো হচ্ছে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এই ব্যাপারগুলো কিন্তু ওই সব কিছুই মোটামুটি অনেক রিগ্রেশন বা মাধ্যমে নিজেদের মধ্যে ক্যালকুলেশন করে প্যাটার্ন রিকগনাইজ করে এগুলা ডেভেলপ করে আর কি। আচ্ছা, তো কনফিডেন্স ইন্টারভাল, ডিগ্রিজ অফ ফ্রিডম আর রিগ্রেশন অ্যানালাইসিস, এই তিনটার মধ্যে বুঝতে কারো কোনো অসুবিধা আছে এতটুকু পর্যন্ত? ওকে, প্রবলেম হওয়ার কথা না সোফার। আচ্ছা, এবার পরেরটাতে আমরা এখন যেতে পারি, হ্যাঁ। এবার হচ্ছে যে দেখবেন যে আমরা মাঝে মাঝে এই শব্দটা শুনে থাকবো, রেসিডুয়াল বলতেছি, তাই না? রেসিডুয়াল বা রেসিডুয়াল হোয়াট এভার। তো এটা আসলে কি? এখন আহ, দেখা যাচ্ছে কি যে রেসিডুয়াল মানে আপনি বুঝতেছেন যে এটা আমরা এটার দেখে আমরা বুঝে ফেলতেছি, টার্মটা দেখেই আমরা হচ্ছে বুঝে ফেলতেছি যে এটা দিয়ে আসলে কি বোঝায়। তো আমাদের অনেক সময় হয় কি যে আমরা হয়তো একটা মডেল ডেভেলপ করলাম, ঠিক আছে? মডেল ডেভেলপ করার পরে আমরা দেখলাম যে আমরা আবার কাম ব্যাক করি। কাম ব্যাকটা হচ্ছে যে আহ, আমরা পেলাম যে আমরা যদি তাদেরকে 1 ঘন্টা বেশি পড়াই, বেশি পড়াইলে তাদের হচ্ছে সিজিপিএটা হয়তো 0.02 বাড়তেছে। হ্যাঁ, এটা আমার রিগ্রেশন অ্যানালাইসিস হইতেছে। আহ, কি হয়, রিগ্রেশন অ্যানালাইসিস থেকে আমরা একটা ফাইন্ডিংসটা পেলাম। এখন আমরা আসলে অ্যানালাইসিস গুলো কিসের উপর ভিত্তি করে করি বলুন তো? আমরা ইন জেনারেল হচ্ছে যে এটা কিছু স্যাম্পল আমরা কালেক্ট করি। কিছু স্যাম্পল কালেক্ট করার পর সেইখান থেকে আমরা হচ্ছে তাদের ডেটাগুলোকে আমরা অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্ত পৌঁছালাম এবং দেখলাম যে যদি কোনো ছেলে 5 ঘন্টা পড়ে তাহলে তার নম্বর হবে 80। ওকে, ফাইন, খুবই ভালো। এখন আমি ওই পপুলেশন থেকে এখন কি করলাম, আমি এখন হচ্ছে যে আরেকটা মডেল হচ্ছে যে এখন আমি হচ্ছে প্রিডিকশনে যাচ্ছি। প্রিডিকশনে যখন আমি গেলাম, এটা ইমপ্লিমেন্টেশন যখন গেলাম, তখন দেখলাম যে না, আসলে তার সিজিপিএ, সরি, 5 ঘন্টা পড়লে তার মার্ক আসলে 80 হচ্ছে না, 85 হচ্ছে। অথবা কি হইতেছে যে আপনার 85 না হয়ে 75 হয়ে যাচ্ছে। তো এই যে দেখেন, আমার মডেল বলছে যে তুমি যদি প্রতিদিন 5 ঘন্টা পড়ো তাহলে তুমি গড়ে নাম্বার পাবা 80। কিন্তু আমরা বাস্তবে যখন আবার এটাকে এক্সপেরিমেন্ট করতে গেলাম, এই মডেল নিয়ে দিয়ে যখন আমরা প্রেডিকশনে গেলাম, সিদ্ধান্তে আসলাম, তখন দেখলাম যে না, একটু হেরফের হচ্ছে। তো এই যে যে হেরফেরের যে ব্যাপারটা, এটাকে আমরা বলতেছি রেজিডুয়াল বা হচ্ছে যে অবশিষ্টাংশ। এখন হয় কি যে এটা স্বাভাবিক, ভেরি ন্যাচারাল, সোশ্যাল সায়েন্স গবেষণার ক্ষেত্রে আমরা যখন এই ধরনের কাজ করি তখন এটা হয়ে থাকে, কারণ আমরা তো কখনোই পুরো পপুলেশন নিয়ে আমরা কাজ করতে পারি না। হ্যাঁ, আবার পপুলেশন নিয়ে কাজ করলেও দেখবেন যে এখানে হচ্ছে আপনার ডেটার মধ্যে অনেক ভেজাল থাকে। হ্যাঁ, এটা আপনারা যারা ডেটা কালেকশনে গিয়েছেন আপনারা দেখেছেন যে কেউই আসলে আপনার অরিজিনাল যে ইনফরমেশনটা, এই অরিজিনাল ইনফরমেশনটা কেউই দিতে চায় না। এই যে যে দিতে না চাওয়ার যে ব্যাপারটা, এটার কারণে কি হয়, মিস ইনফরমেশন দেয়, তখন আমাদের মডেল অনেক সময় ভুলভাল তথ্য দেয়। যেমন আপনি দেখবেন যে অনেক সময় আপনাদের এই অভিজ্ঞতা হয়েছে কিনা, যে আমার ক্ষেত্রে হয়েছে, এটা গল্প না বাস্তবে, যে আমি হয়তো এক বয়স্ক মহিলার কাছে যে জিজ্ঞেস করছি, মধ্যবয়স্ক, যে চাচি আপনার বয়স কত? তো চাচি মোটামুটি ওনার বয়স 40-45-এ ফালাইছে আর কি। খুব ভালো কথা। তো আমি তো বুঝছি যে চাচির বয়স তো 40-45 না, আরো বেশি হওয়ার কথা। চাচিকে তখন বললাম যে চাচি, সবই ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আপনার তো বড় ছেলে না মেয়ে? তো বললো আমার ছেলের বয়স কত, 30-35 হবে আর কি। হ্যাঁ, এই হচ্ছে আর কি চাচির গল্প। তবে আমি তখন হচ্ছে চাচিকে জিজ্ঞেস করছিলাম যে চাচি, তা আপনার যদি হয় 40-45, তাহলে আপনার ছেলের বয়স কিভাবে আসলে 30-35? চাচি একটু লজ্জা পাইছিল। তো পরে আমরা আমরা সোশ্যাল সায়েন্সে যারা কাজ করি তারা এই জিনিসগুলো আমরা ভেরি অফেন এটা ফেস করি। তো এই ধরনের তথ্য যদি আমি নিয়ে আসি, এই ধরনের তথ্য নিয়ে আসলে কি হবে, আমার যে মডেলটা আমরা যে পাবো, আমাদের যে ফাইন্ডিংসটা পাবো, বা মডেল যে পূর্বাভাস দিবে, এই পূর্বাভাসটা কি হয়, এই পূর্বাভাসটা কিন্তু ভুল হয়ে যায়। হ্যাঁ, তো এই যে আমার মডেল যেটা বলছে সেটা থেকে আমি যে কম বেশি পাচ্ছি, এই কম বেশি পাওয়ার যে ব্যাপারটা, এটাকে রেসিডিউয়াল বলা হইতেছে। এখন রেসিডিউয়াল যদি এটা কি কাজে লাগে, এই রেসিডিউয়ালের ব্যাপারটা কি কাজে লাগে, যখন আপনি দেখবেন যে রেসিডিউয়ালের পরিমাণটা বেশি দেখাচ্ছে অনেক, তখন আমরা ধরে নিতে পারি যে না, আমার মডেলটা কি হচ্ছে না, যে গুড পারফর্ম করতেছে না। অর্থাৎ তখন আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে এখন স্বাভাবিকভাবে এমন যদি হয় যে না, আমি মডেলে বলছি যে 5 ঘন্টা পড়লে তুমি 80 পাবা, সেখানে 82 পাইলাম, 79 পাইলাম, 83 পাইলাম, এটা পর্যন্ত মানা যায় যে 1-2 আছে এদিক সেদিক। কিন্তু যদি এমন হইতো যে আমার মডেল বলছে 80, তুমি সেখানে পাই বসে আছো 50, কিংবা 90 পাই বসে আছো, তার মানে আমার যে মডেলটা, এই মডেলটা কি করতেছে না, যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিচ্ছে না। তার মানে এই মডেলটা দিয়ে আসলে আমি যদি প্রিডিকশন করতে যাই, তখন আমার যে এই প্রিডিকশন অনুসারে কাজ করলে আমার আসলে রিসোর্সের মানে রিসোর্স লস হবে। কেমন?
অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি অনেক সময় এখন অ্যাডভার্টাইজমেন্ট করে অ্যাডভার্টাইজমেন্ট আমি চাচ্ছি যে আমি কোন টার্গেট গ্রুপের কাছে বেশি অ্যাড দেখাবো। কারণ আমার মডেল হয়তো বলছে যে তুমি কি বলবো যে অর্নামেন্টস এর বিজ্ঞাপনটা তুমি ছেলেদের দেখাও। হ্যাঁ, ছেলেদের যদি ছেলেদের যে 10 বার দেখে তখন তাদের কি হইতেছে, তারা হচ্ছে কেনার টেন্ডেন্সিটা বাড়ে। এখন এটা করে কি হবে, এটা হয়তো আমি হয়তো ফার্দার টেস্ট করলাম না। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে মডেল যেহেতু বলছে এটা মেনে নিলাম, কিন্তু এটা রিসিডুয়াল হয়তো অনেক কম বেশি আসছে। আমি এটা এইভাবে আমি এটাকে ফলো করে আমি সামনে এগোলাম, তাহলে আপনারা জানেন যে ফলাফল কি হইতে পারে আমাদের, তাই না? তো সহজ কথা, পর্যবেক্ষিত মান মাইনাস হচ্ছে মডেল যা ভবিষ্যৎবাণী করছে তার যে বসবে, এই দুইটার মানকে আমরা যদি ডিফার করি তাহলে এটা রেসিডুয়াল পাওয়া যায়। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের বেসিক আলোচনা। আমরা আরেকবার একটু কনফিডেন্স ইন্টারভাল, আমরা কোনো কনফিডেন্স নিয়ে যে রেঞ্জটা বলি এটা হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল। ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা জানি যতটুকুতে আমাদের ফ্রিডম থাকে, স্বাধীনতা থাকে, যতগুলো ভ্যালু আমরা নিজেরা চেঞ্জ করতে পারি সেটাকে বলা হয় ডিগ্রিজ অফ ফ্রিডম। এটাকে সাধারণত n-1 দিয়ে প্রকাশ করা হয়। রিগ্রেশন অ্যানালাইসিস বললাম, ভবিষ্যৎবাণী করার জন্য আমরা যে মডেলগুলো ব্যবহার করি সেটা হচ্ছে কাইন্ড অফ রিগ্রেশন অ্যানালাইসিস। রিজিডিউয়াল ব্যাপারটা চলে আসছে। এখন রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি নামে দুটো কনসেপ্ট আছে। আমরা সব সময় দেখবেন যে এটা এক্সপেরিমেন্টাল যে গবেষণাগুলো হয়, তারপর হচ্ছে সোশ্যাল সায়েন্সের কিছু কিছু গবেষণার ক্ষেত্রে আমরা হচ্ছে রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি টেস্ট করতে হয়। এখন রিলায়েবিলিটি খুব সহজ টার্ম, মানে বিশ্বস্ততা, এবং ভ্যালিডিটি মানে হচ্ছে বৈধতা। হ্যাঁ, বিশ্বস্ততার ব্যাপার আমি একটা কথা বলি, আমরা যখন কোনো রিসার্চ আর্টিকেল করি তখন আমাদের রিসার্চ মেথোডোলজিতে মেথড যে সেকশনটাতে আছে এখানে একটা টার্ম বলা হয় যে এই মেথডের রিপ্রোডিউসেবিলিটি কেমন আসলে। হ্যাঁ, অর্থাৎ আমরা অনেক সময় খুব সংক্ষেপে আমরা মেথডটা লিখে ফেলি। এখন আমাদের একটা গবেষণাপত্রের একটা প্রথম কন্ডিশন হচ্ছে এটা হচ্ছে রিপ্রোডিউসেবল কিনা। অর্থাৎ এই সেম গবেষণাপত্রটা আমাকে এমন ভাবে লিখতে হবে, বা আমার মেথড সেকশনটা এত বেশি ক্লিয়ারলি লিখতে হবে। হ্যাঁ, এত বেশি ক্লিয়ারলি লিখতে হবে যে অন্য একজন রিসার্চার যাতে সেম এক্সপেরিমেন্টটা যদি করেন তাহলে সেম ফাইন্ডিংসটা পান। হ্যাঁ, তার মানে কি হচ্ছে যে এটার গবেষণাটার কি হবে, যে যত ভালো আমি বুঝাইতে পারবো, যত ভালো সুন্দর করে লেখা থাকবে, এটা রিপ্রোডিউসিবিলিটির ব্যাপারটা তত বেশি হয়। রিলায়েবিলিটির ব্যাপারটা হচ্ছে একই গবেষণা বা একই ধরনের মেজারমেন্ট যদি আপনি বারবার করেন এবং বারবার করার ফলে যদি একই ধরনের ফলাফল পান, সেটাকে আমি কি বলবো, সেটাকে তাহলে ওই গবেষণাটাকে বা ওই প্রক্রিয়াটাকে আমি কি বলতেছি যে এটা রিলায়েবিলিটি অনেক বেশি। হ্যাঁ, এখন এটা সুন্দর একটা উদাহরণ আছে যেটা বললাম যে আহ, দেখেন যে কি বলবো, আহ, আমরা হচ্ছে বিভিন্ন আহ, কি একটা উদাহরণ দেবেন আমি বুঝতেছি না, আমি জাস্ট মনে করে ট্রাই করতেছি। হুম, আচ্ছা, এই যে আমি যে একটু আগে যে মডেলটার কথা বললাম, যে মেথডস এর কথা বললাম, যে কোনো একটা মেথড যদি আমি বারবার ফলো করি, অর্থাৎ ধরেন এইখানে আমরা যারা আছে আমি উম, কি বলবো যে একটা আমাদের যে ওজন মাপার ডিজিটাল মেশিন আছে, হুম, এই ডিজিটাল মেশিন দিয়ে যদি আহ, একটা মুরগির ওজন করতেছি আমি, তো এই মুরগির ওজন যদি আমি করি তখন কি হবে, যে আমি করলেও যে ফলাফল পাবো, তারপর হচ্ছে পূজা আপু করলেও সেম ফলাফল পাবে, আবার হচ্ছে আহসান আবি ভাইয়া যদি করেন সেম ফলাফল পাবে। তখন আমি কি করতে পারি, যে এই যে টুলসটা, এই টুলসটা হচ্ছে কি হচ্ছে আমার রিলায়েবল আমি বলতে পারি। আবার আমি একটা কোশ্চেনিয়ার দিয়ে কোনো একটা মেজারমেন্ট করলাম, হ্যাঁ, যে আমি দেখতে চাচ্ছি ফুড সিকিউরিটিটা আমি মেজার করতে চাচ্ছি, তাহলে এই সেম কোশ্চেনিয়ার দিয়ে যদি একাধিক জন করে এবং তারা যদি একই রকমের ফলাফল পায়, তাহলে সেটাকে আমি বলবো যে কোশ্চেনটা বা কোশ্চেনটা রিলায়েবল বলা যায়, বা এই পদ্ধতিটা রিলায়েবল। যত বেশি রিলায়েবিলিটি থাকবে তত বেশি হচ্ছে কি, যে তত বেশি ওই গবেষণাটা গ্রহণযোগ্যতাটা অনেক বেশি থাকে। হ্যাঁ, এখানে ভেরি ইজি, আমরা এখান থেকে কনসেপ্টটা বুঝে ফেলছি। তো রিলায়েবিলিটির পরে যে উম, যে বিষয়টা আছে সেটা হচ্ছে ভ্যালিডিটি। ভ্যালিডিটির বিষয়টা হচ্ছে, আচ্ছা ধরেন একটা ছোট উদাহরণ দেয়, ভ্যালিডের ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা কোশ্চেন আমরা যে করতেছি, এই কোশ্চেনটা দিয়ে আসলে ওইটাই মেজার করতেছি কিনা। হ্যাঁ, এখন আমরা অনেক সময় আননেসেসারি কোশ্চেন করি না। অ্যাজ ফর এক্সাম্পল আমি হয়তো কাকে বলবো যে আমি আহমদ ভাইয়ের মেন্টাল হেলথ আমি মেজার করতে চাচ্ছি। এখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি দুপুরে ভাত খাইছেন কিনা। এখন এই যে যে আমি কোশ্চেনটা করলাম, এই কোশ্চেনটা কি আসলে মেন্টাল হেলথের মেজারমেন্টের জন্য কোনো কাজে আসতেছে কিনা। হ্যাঁ, তার মানে এটা দেখে আপনি বুঝতে পারতেছেন যে এই যে যে আমি প্রশ্নটা করলাম, এই প্রশ্নটা আসলে তার মেন্টাল হেলথ মাপতে পারে না।
এটা কি মাপতে পারে? সর্বোচ্চ তার ফুড সিকিউরিটি মাপতে ব্যবহৃত হইতে পারে। তার মানে আমি যে সেট অফ কোশ্চেনটা ব্যবহার করতেছি, এটা কি আসলেই তার মেন্টাল হেলথ মেজার করতেছে, নাকি এখানে এমন কিছু কোশ্চেন চলে আসছে যেগুলো আসলে মেন্টাল হেলথের সাথে কোনোভাবেই কানেক্টেড না? তখন ওই যে যে প্রশ্নপত্রটা থাকবে বা যে কোশ্চেন এটা থাকবে, এই কোশ্চেনটা আসলে ভ্যালিড ভ্যালিড হবে না, বা এটা ভ্যালিডিটি নিয়ে তখন আমাদের কাছে একটা প্রশ্ন চলে আসবে। তো এইটার আসলে কিছু মেজারমেন্টের প্রসেস আছে। আমরা স্ট্যাটিস্টিক্যালি বিষয়গুলো দেখা ট্রাই করব সামনে হয়তো বা। তো তো রিলায়েবলের ব্যাপারটা হচ্ছে, দেখেন পার্থক্যটা একটু বোঝার ট্রাই করেন, যে একই জিনিস আমরা যে পদ্ধতি ব্যবহার করে মেজার করতেছি, বারবার মেজার করে যদি একই ফলাফল পাই, সেটা হচ্ছে আমার রিলায়েবিলিটি। আর ভ্যালিডিটি হচ্ছে যে আমরা যেটা মাপতে চাচ্ছি সেটাই আমি মাপতে পারতেছি কিনা। এখন আমি তেলের ওজন মাপতেছি, এখন এক বোতলে কয় লিটার তেল ধরে। আমি ধরেন একটা বোতল নিলাম, এখন আমি জানি না এটা কতটুকুর বোতল। এখন আমি বোতল তেল ঢুকালাম, ঢুকানোর পরে আমি ডিজিটাল মেশিন আমি দিলাম। ডিজিটাল মেশিনে দেওয়ার পরে আমি ওকে বলে দিলাম, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা 1 কেজি হয়েছে, তার মানে 1 লিটার তেল আছে। তো তেলের ওজন তো কেজিতে হয় না, মানে 1 কেজিতে 1 লিটার হয় না, এটা তো আপনারা জানেন তাই না? তার মানে আমি লিটার মাপতেছি কি দিয়ে? কেজি দিয়ে। তার মানে এটা আসলে ভ্যালিড মেজারমেন্ট হইলো না। দিস ইজ কল্ড ভ্যালিডিটি। তো আমরা এই ধরনের সোশ্যাল সায়েন্সের বা এই যে এক্সপেরিমেন্টাল যে গবেষণাগুলো আছে এইগুলাতে আমরা অনেক সময় এই ধরনের কোশ্চেনের ভ্যালিডিটি জিজ্ঞেস করা হয়, যে আচ্ছা তুমি যেটা মাপতে চাইছো তোমার কোশ্চেন কি সেটা মাপতে পারছে? দ্যাটস ইট। এবার আমরা দেখি যে আমরা গবেষণা জানতে চাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাকরি খোঁজার ক্ষেত্রে কতটা আত্মবিশ্বাসী। এটার জন্য ওকে আমি দেখতে চাচ্ছি চাকরি খোঁজার ক্ষেত্রে তাদের কনফিডেন্স লেভেলটা মেজার করতেছি। এখন এই কোশ্চেনটা দেখেন, আমি একটা প্রশ্ন করলাম যে আমি কত ঘন্টা হচ্ছে যে পড়াশোনা করি, বা আমি কোন সাবজেক্টে সবচেয়ে বেশি ভালো। তো কোন সাবজেক্টে সবচেয়ে বেশি ভালো এটা আসলে আত্মবিশ্বাসের সাথে সম্পর্কিত নয়। এটা কি মাপতেছে? যে কত ঘন্টা পড়াশোনা করতেছি, এটা হচ্ছে আমার এই যে অধ্যবসায়, যেটাকে আমি বলতেছি ডিসিপ্লিন, যেটা এটা মেজার করে। অথবা আমি কোন সাবজেক্টে ভালো, এটা আমার জ্ঞান মেজার করে। কিন্তু এই দুটো কিন্তু আসলে কোনোটাই আমার আত্মবিশ্বাস মেজার করতেছি না। কারণ স্বাভাবিকভাবে দেখলে আপনার মনে হতে পারে যে না, কত ঘন্টা পড়াশোনা করতেছি এতে তো আমার আত্মবিশ্বাসের উপর ইম্প্যাক্ট ফেলতেছে। হ্যাঁ। অথবা আমি হচ্ছে কোন সাবজেক্টে ভালো, এই সাবজেক্টে এটার উপরে তো আমার আত্মবিশ্বাস নির্ভর করতেছে। তো একটু ক্রিটিক্যালি যদি আমরা ইভালুয়েট করি, আপনার আমার কাছে মনে হইতে পারে, কিন্তু বাস্তবে কিন্তু এটা না। কারণ এখানে স্পেসিফিক্যালি সুন্দর করে বলে দেওয়া আছে কত ঘন্টা পড়তেছেন, এটার সাথে আপনি ডিসিপ্লিন কিনা বা আপনার নলেজ লেভেল কেটে এটা মেজার করা যায়, কিন্তু আত্মবিশ্বাসী লেভেল কিন্তু মেজার করা যায় না। তো এই কোশ্চেন দিয়ে আমি হচ্ছে মেজার করলাম, মেজার করে আমি আহমদ ভাইকে বলে দিলাম যে না, সে হচ্ছে খুব কনফিডেন্স। তাহলে কি হবে? আমার এই যে যে মেজারমেন্টটা, এটা কি ভ্যালিড হবে? এটা ভ্যালিড হবে না কিন্তু। তো এই কাজটা, ভ্যালিডিটির ব্যাপারটা হচ্ছে কিসের সাথে সম্পর্কিত? আমি যেটা পরিমাপ করতে চাচ্ছি সেটা পরিমাপ করার জন্য আমি যে প্রশ্নগুলো করতেছি বা যে মেজারমেন্টগুলো ব্যবহার করতেছি, এটা আসলেই সেটা পরিমাপ করতেছে কিনা, সেটা পরিমাপের জন্য ইউজ হয়েছে কিনা, এটা হচ্ছে ভ্যালিডিটি বোঝায়। রিলায়েবিলিটি কথাটা বলছি তাই না? একই জিনিস বারবার মাপলে বারবার একই ফলাফল দিচ্ছে কিনা সেটা আসলে মেজার করে। এই যে এক একটা টুল রিলায়েবল না হলেও ভ্যালিড, মানে রিলায়েবল না হলে তো ভ্যালিড হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু রিলায়েবল, কি বলবো, কি লিখছে? আচ্ছা, রিলায়েবল হলে সেটা ভ্যালিড নাও হতে পারে। সেম কোশ্চেন আপনি যদি বারবার একই প্রশ্ন করেন আমাকে, তাহলে সেম হয়তো ফাইন্ডিংস পাবেন, কিন্তু ফাইন্ডিংসটা আসলে আমি যেটা মাপতে যাচ্ছি সেটা হয়তো মাপতে না পারতেছি না, তার মানে ভ্যালিড নাও হতে পারে। দিস ইজ দ্য থিং। আচ্ছা, ডিসকাশন কি খুব বেশি বোরিং হয়ে যাচ্ছে নাকি? আপনাদের শুনে তো, কথা শুনে তো তাই মনে হচ্ছে। ওকে, বেশি বোরিং হলে বলবেন একটু, হ্যাঁ। ওকে, ফাইন। তো আমরা পরের ধাপটাতে আমরা চলে যাই। আমরা এটা মোটামুটি বুঝে ফেলছি যে রিলায়েবল কিনা ভ্যালিড কিনা, এটা আমরা বুঝে ফেলছি। এবার হচ্ছে ইফেক্ট সাইজ। ইফেক্ট সাইজ থেকে আমরা হচ্ছে যে ইফেক্ট মানে কি, প্রভাব তাই না? প্রভাবটা আসলে কেমন, এটা আমরা দেখছি। সাইজ এখানে হয়তো নিউমেরিক্যালি প্রকাশ করার জন্য এটাকে আসলে ব্যবহার করা হয়েছে, যে ইফেক্ট সাইজ। তার মানে দেখেন যে আহ, আমি হচ্ছে একটা নতুন ড্রাগ আবিষ্কার করা হয়েছে আর কি, জ্বর কমানোর জন্য। তো এখন আমরা দেখতে চাচ্ছি যে এই ওষুধটা আসলে আমাদের জ্বর কমায় কিনা। তো ওষুধটা খাওয়ালাম, আমরা দেখলাম আসলে তার জ্বর আসলে কমায়। এখন বললাম যে জ্বর কমছে বা জ্বর ভালো হয়ে গেছে বা জ্বর কমে গেছে, এখন কতটুকু কমতেছে, কত দ্রুত কমতেছে, এইটা কিন্তু আমাদের হাতে নাই। আপনি ইনিশিয়ালি বললেন যে না না আমি খাওয়া দিচ্ছি জ্বর কমছে, এখন আপনি দেখলেন যে না, জ্বর আসলে কমছে, কিন্তু কি কমাটা হয়েছে কি 5 ঘন্টা ধরেই কমছে, ভালোই কমছে, কিন্তু এই কমার জন্য সময় নিছে কত, 5 ঘন্টা সময় নিছে। কারণ আপনি ওষুধ খাওয়ার 5 ঘন্টা পরে গিয়ে যদি আপনার জ্বর কমে, তাহলে তো আসলে ওষুধ খেয়ে আমার লাভ নাই। হুম। তো এই যে যে
আমি এই যে দেখলাম যে আসলে এই পার্থক্যটা কতটুকু সিগনিফিক্যান্ট, অর্থাৎ 5 ঘন্টা সময় নিয়ে সে এটা কাজটা করছে, ইফেক্ট সাইজটা এখানে অনেক বড় ধরেন এই ক্ষেত্রে তো অনেক, আমার এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ইফেক্ট সাইজ যদি অনেক বড় হয়ে যায় তখন কি হবে, যে আমি তখন বলতে পারবো যে না আমার এই মেডিসিনটা আসলে কাজের না। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। কিংবা হচ্ছে আমি একটা দেখতে চাচ্ছি যেটা নতুন একটা ফার্টিলাইজার আমি ডেভেলপ করছি, যে এটা হয়তো আপনার ইল্ড বাড়ায় কিনা বা ধানের উৎপাদন বাড়ায় কিনা। তো দেখলাম, আমি একটু এক্সপেরিমেন্ট করলাম যে হ্যাঁ ধানের বাড়াচ্ছে, বাট আমার সাধারণ ইউরিয়াতে হয়তো বাড়তো 10 কেজি, কিন্তু আমি হয়তো নতুন যে ফার্টিলাইজারটা ইউজ করছি এটা হয়তো 3 কেজি বাড়াইতেছে। তো দিস ইজ কল্ড ইফেক্ট সাইজ, অর্থাৎ কতটুকু প্রভাব ফেললো বা আপনার কতটুকু ইম্প্যাক্ট ফেললো, এইটার যে মেজারমেন্টটা সেটাকে আমরা বলি হইতেছে ইফেক্ট সাইজ। হ্যাঁ, এখন ইফেক্ট সাইজ বড় হলে এটা ভালো নাকি ছোট হলে খারাপ, এই ব্যাপারটা ডিপেন্ডস করে আপনার যে পার্টিকুলার যে এক্সপেরিমেন্ট সেটার উপর নির্ভর করে। খুব সহজ, ইফেক্ট সাইজ অর্থাৎ কতটুকু ইফেক্ট। এখন আমরা আলোচনায় আসি। ওকে, নতুন একটা পড়ার কৌশল ব্যবহার করে এটা তুলনা করে দেখলাম, তুলনা করার পরে আমরা দেখলাম যে না, তারা এই নতুন পড়ার পদ্ধতিটা, ডিজিটাল পদ্ধতিটা আসলে ভালো করছে। এখন শুধু ভালো করলে আসলে হবে না, দেখতে হবে যে আমি দেখলাম যে ওই যে ডাস্টার পেন্সিল দিয়ে চক দিয়ে যখন আমাদের পড়াইতো, তখন হইতেছে যে আমরা রেজাল্ট পাইতাম হয়তো 80 আউট অফ 80, এটা আপনারা ভালো করে জানেন যে আমরা ওই ডাস্টার দিয়ে স্যারদের পিটানো খাই কিন্তু আমরা মোটামুটি করে মানুষ হয়েছি। তো তখন আমি হয়তো 80 মার্কস পাইতাম। এখন নতুন পদ্ধতিতে আমি কি হয়েছে, ডিজিটাল পদ্ধতিতে আসলাম, এখানে কি হয়েছে আমার হয়তো বা আমি 80 পাচ্ছি না, আমার কি হয়ে যাচ্ছে যে আমি হয়তো 81 পাইছি, একটু কমছে। তো এখন এতে তো আমার খরচ অনেক বেশি হয়ে গেছে কিন্তু পার্থক্যটা কি অনেক কম, এই ইফেক্ট সাইজটা কত অনেক কম। তার মানে আমি চিন্তা করলাম যে না রে বাবা, আমার এই চক ডাস্টারই ভালো ছিল। আবার অনেক সময় কি হতে পারে, এটা কমেও যেতে পারে। হ্যাঁ, যে আগে আমরা পড়াশোনা করছি এখন হয়তো যে পোলাপান পড়াশোনা করে না, ইফেক্ট সাইজটা আপনার অনেক বেশি কিন্তু এটা নেগেটিভ প্রভাব আছে, তখন আমরা কি করব, আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে ওই পার্টিকুলার এক্সপেরিমেন্টটা বা পার্টিকুলার যে আমরা ভ্যারিয়েবলটা বা যেটা আমরা ইউজ করতেছি, সেটাকে আসলে আমরা আমাদের ফার্দার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমরা এই বিষয়গুলোকে কনসিডার করবো। এখন ইফেক্ট সাইজের যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে আপনার কি বলবো, যে বিভিন্ন ডাইমেনশনে আসতে পারে। আমি সিম্পল উদাহরণ দিছি বোঝানোর জন্য। তো এইখানে হচ্ছে এই দেখেন কিছু কোরিলেশন বেস ইফেক্ট সাইজ আছে। হ্যাঁ, এখন আমরা দুইটা গ্রুপের মধ্যে হয়তো তুলনা করলাম, এখন আমরা হয়তো আর স্কোয়ারের মান পাইছি 0.1, তার মানে এদের কোরিলেশনটা খুব কম, সামান্য। এটা কি, এটা হচ্ছে ইফেক্ট সাইজ, মানে একটাকে পরিবর্তন করলে আরেকটার খুব সামান্য পরিবর্তন হবে, তাহলে অত ভালো ইফেক্ট নাই, তার মানে এটা হচ্ছে আমার আসলে দরকার নাই। হ্যাঁ, কিন্তু কেমন হইতে পারে যে আমি হয়তো কোরিলেশন দেখলাম ভেরি স্ট্রং, যে ইনকাম বাড়লে আমার হচ্ছে খাদ্য নিরাপত্তার পরিমাণটা বাড়তেছে, বা আমি ফার্টিলাইজার যদি এইটা দেই তাহলে আমার উৎপাদনটা, আর কোরিলেশনটা আমি পাইলাম হচ্ছে 0.5 বা 0.8, তার মানে খুব স্ট্রং রিলেশন আছে। তখন আমি কি বলতে পারবো যে এইখান থেকে আমি দেখছি এখানে ইফেক্ট সাইজটা কি অনেক বেশি। হ্যাঁ, তাহলে এই ইফেক্ট সাইজ দেখেও আমরা কি করতে পারি, আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা আসলে কোনো একটা এক্সপেরিমেন্ট চালাবো কিনা, কোনো একটা মেডিসিনের ক্ষেত্রে আমাদের ডে টু ডে লাইফে আমরা এই বিষয়গুলোতে আমরা একটা কনক্লুশন আমরা আসতে পারি। তো এই ইফেক্ট সাইজের ব্যাপারটা আমাদের এইভাবে আসলে কাজে লাগে। ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ভ্যারিয়েবল আমরা হচ্ছে আমরা পড়ছিলাম যে ভ্যারিয়েবল কোনটা, যে আমরা কোন একটা জিনিস মেজারমেন্টের জন্য সহজ হিসাব যে কোশ্চেনটা করে থাকি বা যে হেডিং এর আন্ডারে আমরা মানগুলোকে বসাই সেটাকে আমরা ভ্যারিয়েবল বলতেছি। যেমন আমি কত ঘন্টা পড়াশোনা করি, কেউ বলবে 2 5 6 7, এটা ভ্যারি করে। হ্যাঁ, পার্সন টু পার্সন ভ্যারি করবে ওই পার্টিকুলার জিনিসটা, কিন্তু ওই জিনিসটাই হচ্ছে ভ্যারিয়েবল গেল। তো ভ্যারিয়েবল হচ্ছে আমাদের আশেপাশে। আচ্ছা জি, ভ্যারিয়েবল হচ্ছে আমাদের আশেপাশে যত ধরনের ভ্যারিয়েবল আছে, সেটাকে হচ্ছে বেসিক্যালি আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অবজার্ভড ভ্যারিয়েবল, একটা হচ্ছে আনঅবজার্ভড ভ্যারিয়েবল, আর একটা হচ্ছে ল্যাটেন্ট ভ্যারিয়েবল বলা হয়। হুম। তো খুবই ভালো কথা, অবজার্ভড কোনগুলা, অবজার্ভড বলতে আমরা আমাদের চারপাশে আহ, যে নিউমেরিক্যাল ভ্যালুগুলা মোটামুটি দেখি, এই নিউমেরিক্যাল ভ্যালুগুলাকে আমরা বলি অবজার্ভড ভ্যারিয়েবল। হ্যাঁ, যেটা সরাসরি দেখা যায় বা পরিমাপ করা যায় বা রেকর্ড করা যায়, সেটাকে আমরা কি বলে, সেটাকে হচ্ছে আমরা অবজার্ভড ভ্যারিয়েবল বলতেছি। যেমন আপনার হাইট বা আমাদের হাইট, ওয়েট, এজ, তারপর হচ্ছে কোনো একটা প্রোডাক্টে ইল্ড কতটুকু কাজি হইতেছে পারে করে, বা কোনো একটা সিডে ময়েশ্চার কন্টেন্ট কতটুকু আছে, বা আমি কতটুকু ফার্টিলাইজার দিচ্ছি,
হ্যাঁ, অথবা আপনার পরীক্ষায় কত মার্ক পাইছেন, আপনার ইনকাম কত, আপনি কত বছর পড়াশোনা করছেন, অথবা লাইকাট স্কেলে আমরা কোনো কোশ্চেন করলে সেইটা, এই জিনিসগুলো কি হয়, এগুলো সরাসরি পরিমাপ করা যায়। তো যে জিনিসগুলো পরিমাপ করা যায় সেগুলোকে আমরা বলবো অবজার্ভ ভেরিয়েবল। আনঅবজার্ভড কোনগুলা, এইগুলা হইতেছে, এইগুলা হচ্ছে আসলে এগুলা পরিমাপ করার কোনো প্রসেস নাই। হুম। এগুলা যেগুলা মানে বাস্তবে এগুলো অনেক কিছু থাকে, কিন্তু আমরা এটাকে সরাসরি মানে এগুলাকে আমরা পরিমাপ করার জন্য কোনো পদ্ধতি আমাদের কাছে নাই। সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা হচ্ছে আনঅবজার্ভড ভেরিয়েবল বলি। যেমন ডেটার মান এখানে উপস্থিত থাকবে না, বা সরাসরি পরিমাপযোগ্য নয়, বা এটা কোন ক্ষেত্রে হয়, সাইকোলজিক্যাল যে ব্যাপারটা। যেমন আপনি আমাকে বলছেন যে ভাই ডিপ্রেশনে আছি, এন্ড ডিপ্রেশনে আছেন, এইটাকে আসলে আলটিমেটলি কি করা যায় না, এটাকে সরাসরি আপনি ডিপ্রেশনে আছেন আমরা বলতেছি যে ওকে, লাইকার্ট স্কেল যখন আসে এটার হিসাবটা আলাদা, বাট ইন জেনারেল যদি আমি বলি, সাধারণত কি ডিপ্রেশনকে ওজন দেওয়া যায়, দেখা যায়, বা আমাদের পেইনের যে মাত্রাটা এটা কি, হ্যাঁ পেইন বোধহয় মাপা যায়, আই ডোন্ট নো, কিন্তু এটা সরাসরি মাপা যায় কিনা আমি এটা, যারা ডাক্তার আছেন তারা হয়তো ভালো জানেন। আচ্ছা, তো এইখানে হচ্ছে এই যে যে বিষয়গুলা, আচ্ছা বাতাস, হোয়াট, তো এই যে সোশ্যাল প্রেশার বলি, বা আমাদের যদি কোনো পারচেস ইন্টেনশন থাকে, কেন দেখবেন যে কিছু জিনিস হয়তো আমার কাছে জানা আছে, কিন্তু অনেক জিনিসগুলো থাকে যেগুলো আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি না, বা আমরা এগুলো জানি না, সেগুলোকে আমরা বলবো আনঅবজার্ভ ভেরিয়েবল। সহজ কথা, অবজার্ভটাকে আমরা সরাসরি পরিমাপ করতে পারি, দেখতে পারি, বুঝতে পারি, রেকর্ড করতে পারি। আনঅবজার্ভ যেটা, সেটা হচ্ছে আমরা সরাসরি এগুলাকে পরিমাপও করতে পারি না, আমরা এটাকে ধরতে পারি না, ছুঁতে পারি না, এবং বুঝতেও পারি না যে আসলে এটা কোন স্কেলে আছে বা কোন লেভেলে আছে। এই জিনিসটা আমাদের পক্ষে পরিমাপ করা কি হয় না, এটা হচ্ছে আমাদের পক্ষে পরিমাপ করাটা সম্ভব হয় না। ঠিক আছে, এবার আমরা যেটা আসে সেটা হচ্ছে ল্যাটেন্ট ভেরিয়েবল। ল্যাটেন্ট ভেরিয়েবলের বিষয়টা খুবই সুন্দর একটা কনসেপ্ট। আপনারা এটা আমাদের ব্যক্তি জীবনে আমরা কি হয় আমাদের আহ, উম, প্রভাব ফেলে। যেমন হতেছে আমরা যখন এনজাইটি বা ডিপ্রেশন পরিমাপ করি, তখন কি করি, যারা এখানে ডাক্তার কেউ আছেন যিনি বা মোটামুটি জানেন। আচ্ছা, এনজাইটি বা ডিপ্রেশন এই জিনিসগুলো পরিমাপ করার ক্ষেত্রে আমরা দেখবেন যে সেট অফ কোশ্চেন থাকে আমাদের, অর্থাৎ 10টা কোশ্চেন থাকে, এই 10টা কোশ্চেন থেকে আমরা একটা মাপ পাই। মাপ পাওয়ার পরে সেই তখন আমরা এইগুলাকে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা তখন দেখি যে আচ্ছা তার এনজাইটি লেভেলটা কি লো, নাকি মিডিয়াম, নাকি হাই। তো এই যে যে ব্যাপারটা যে আহ, অন্য কিছু ধরনের মানে অন্য কোনো ভ্যারিয়েবল গুলাকে, ল্যাটেন্ট ভ্যারিয়েবলটাকে সরাসরি মানে সরাসরি আপনি পরিমাপ করতে পারবেন না, বাট অন্যান্য আরো অনেকগুলা কোশ্চেন করে হচ্ছে যে আমরা তখন ওইটা মাপতে পারি। যেমন সোশিও ইকোনমিক স্ট্যাটাস, একটা মানুষের আর্থসামাজিক অবস্থা কেমন। কারণ আমি যে জিজ্ঞেস করি ভাই তোমার আর্থসামাজিক অবস্থা কেমন, সে হয়তো এটা বলে দিবে যে ভালো খারাপ গুড এরকম কিছু একটা, বাট এই আর্থসামাজিক অবস্থা পরিমাপ করার ক্ষেত্রে আমাদের কি করতে হয়, তখন অনেকগুলো কোশ্চেন করতে হয়। তোমার ইনকাম কত, তোমার এডুকেশন কত, তোমার কতটুকু জমি জমা আছে, তুমি কি করো, হ্যাঁ। তো এই যে যে দেখেন, আমি যখন দেখলাম যে তার ইনকাম অনেক টাকা, 50, 60, 70 হাজার টাকা, 1 লাখ টাকা ইনকাম করে, পড়াশোনাও করছে, আপনার অনেক পড়াশোনা করছে, ল্যান্ডও আছে মনে করেন যে 1-150 একর, এবং পেশায়ও মনে করেন যে সে বিশাল কিছু করে ফেলতেছে, এমপি মন্ত্রী, তখন আমি কি বলতে পারবো, তখন আমি বুঝতে পারবো যে না রে, তার সোশিও ইকোনমিক স্ট্যাটাস ভালো। আমি তখন এই যে ভালো খারাপ আমি তখন ডিফাইন করে ফেলতে পারতেছি, কিন্তু সরাসরি কিন্তু আমি তাকে বলতে পারতেছি না। এবং সরাসরি যদি বলিও, এটা কিসের উপর ভিত্তি করে আমি বললাম বলেন তো। হ্যাঁ, আমি মানে তাকে দেখে বা তার সম্পর্কে হয়তো আমার জানাশোনা আছে, বা তার বাহ্যিক অবস্থা, তার জামা কাপড় ইটিসি অন্যান্য দেখে আমার মাথায় একটা ক্যালকুলেশন হইলো, আমি এই ক্যালকুলেশন থেকে হচ্ছে আমি বলে দিচ্ছি যে না, তার শ্বশুর মিস্টারটা ভালো। এখন পাশে একটা লোক আপনার হচ্ছে পেটে ব্যথায় চিল্লাইতেছে, তো শুধুমাত্র তার চিল্লানো দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে তার কোন লেভেলে পেটে ব্যথা হইতেছে, কারণ কেউ হয়তো অনেক বেশি চিল্লায়, কম চিল্লায়, বা সে আসলে কতটুকু ব্যথা পাইছে, আঙ্গুল একটা কেটে পড়ে গেছে, এখন কতটুকু ব্যথা পাইছে এটা কিন্তু হুট করে এভাবে দেখে মেজার করা যায় না। হ্যাঁ, এখন বলতে পারেন যে ভাই এটা তো দেখে বোঝা যায়, ঠিক আছে, যে সেন্সলেস হয়ে গেছে, তার মানে বিশাল ব্যথা পাইছে, অনেক ব্যথা পাইছে, এই অনেকটা কত এটা আমরা আসলে জানি না। হ্যাঁ, তো এটাকে আমরা বলতেছি কি, এটাকে আমরা বলতেছি ল্যাটেন্ট ভেরিয়েবল। তাহলে আমরা আরেকটু আলোচনায় আসি, যে অবজার্ভ ভেরিয়েবল, যেগুলাকে আমরা সরাসরি মেজার করতে পারি, সরাসরি রেকর্ড করতে পারি, সরাসরি দেখে আমরা বুঝতে পারি যে সেটা আসলে মানে এটা কি ধরনের ভেরিয়েবল। আনঅবজার্ভ যেটা, যেটাকে আসলে ধরা ছোঁয়া যায় না, বোঝা যায় না, এগুলাকে ক্যালকুলেট করা যায় না। হ্যাঁ, এইগুলা হইতেছে আমরা বললে আনঅবজার্ভ বলবো। ল্যাটেন্ট ভেরিয়েবলটা হচ্ছে সেই সকল ভেরিয়েবল যেটা আমরা সরাসরি পরিমাপ করতে পারি না, বাট আরো আদার্স কিছু সাপোর্টিভ কোশ্চেনের মাধ্যমে আমরা আহ, এটাকে কি করতে পারি, আমরা এটাকে মেজার করতে পারি, সেটা হচ্ছে ল্যাটেন্ট ভ্যারিয়েবলস বলা হয়।
এই তিনটা বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে? আচ্ছা, ল্যাটেন্ট ভেরিয়েবল আর কে কে বুঝেন নাই? ওকে। ল্যাটেন্ট, আচ্ছা ঠিক আছে, ল্যাটেন্টটা বলতেছি। আর কেউ আছেন বুঝেন নাই? ওকে, ল্যাটেন্টটা, হ্যাঁ, হিডেন মানে এটা এক্সিস্ট করে, কিন্তু এটা আমাদেরকে বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে এটাকে আইডেন্টিফাই করে নিয়ে আসতে খুব সিম্পল। আমি এই যে দেখেন, সোশিও ইকোনমিকের যে হ্যাঁ, ল্যাটেন্ট মানে হিডেন, জি। সোশিও ইকোনমিকের উদাহরণটা আমি তো বলে আমি বুঝাই দিছি যে আহ, যে সকল ভ্যারিয়েবলটাকে সরাসরি মাপা যায় না, বরং অন্যান্য আরো কিছু ভ্যারিয়েবলের হেল্প নিয়ে আমাদেরকে মেজার করতে হয়, সেটাকে আমরা ল্যাটেন্ট ভ্যারিয়েবল বলবো। যেমন ইনকাম ইটসেলফে অবজার্ভড ভেরিয়েবল, কারণ আমি আপনাকে যদি জিজ্ঞেস করি ভাই তোমার ইনকাম কত, বা ভাই আপনার ইনকাম কত, আপনি আমাকে বলে দিতে পারবেন, এটা সরাসরি মেজার করা যায়। হ্যাঁ, কিন্তু ল্যাটেন্ট ভেরিয়েবলটাকে সরাসরি মেজার করা যায় না, আমাকে অনেকগুলা অবজার্ভড ভেরিয়েবলের সমন্বয়ে একটা সিদ্ধান্তে আসতে হয় এই ভেরিয়েবল সম্পর্কে, এইসব ভেরিয়েবলের ডেটা পাইতে গেলে। হ্যাঁ, যেমন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন, একটা কোশ্চেন দেখাই, তাহলে একটা ভালো আইডিয়া পাবেন আপনারা। যেমন ধরেন, আমার কি কোশ্চেন এটা দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা যাওয়ার কথা, যে আমি হচ্ছে যে আপনার চাষের জমির পরিমাণ কত শতাংশ, এটা যদি আমি কাউকে জিজ্ঞেস করি, এখানে শতাংশ হবে, তো সে হয়তো আমাকে বলবে ভাই আমার 100% আছে, 120% আছে, বা আমার 90% আছে, একটা সরাসরি আমাকে বলে দিবে। তো সরাসরি যেটা আমাকে বলতে পারতেছে সেটাকে আমি বলতেছি কি, সেটাকে আমি বলতেছি যে অবজার্ভ ভেরিয়েবল। এখন ভাই আপনি ধান চাষে কতটুকু মোটিভেটেড, সে আমাকে কিন্তু মানে আমি যদি তাকে কোনো স্কেল না দেই, তখন সে আমাকে এটা বলতে পারবে না। তাকে সে কতটুকু ব্যথা পাইছে এটা আমাকে বলতে পারবে না। তো যে জিনিসগুলোকে একদম মেজার করা যায়ই না, সেটাকে আমরা বলবো আনঅবজার্ভড ভেরিয়েবল। হ্যাঁ ভাই, এবং এখন আমরা একটা বিষয় আসি, দেখেন যে এখানে বোধ হয় নেই, জাস্ট ওয়েট। আচ্ছা দেখেন, এইখানে এই যে যে আমি বললাম যে পারসিভড সিড কোয়ালিটি, এটা হয়তো আপনারা দেখতে পারতেছেন। এখন সিডের কোয়ালিটি কেমন সেটা আমি সরাসরি জিজ্ঞেস করলে আমি হয়তো এ ধরনের অ্যান্সার পেতাম না। এখানে আমি কি করছি, আমি এখানে একটা, দুইটা, তিনটা, চারটা ভিন্ন ভিন্ন প্রশ্ন আমি তাকে করতেছি। এই চারটা ভিন্ন ভিন্ন প্রশ্ন, এইগুলো হচ্ছে অবজার্ভ ভেরিয়েবল, আমি ওকে সরাসরি জিজ্ঞেস করলে সে আমাকে বলে দিচ্ছে। এই অবজার্ভড ভ্যালুকে আমি তখন যোগ বিয়োগ গুণ ভাগ করে আমি এই যে সিড কোয়ালিটিটা কেমন, বা সিড কোয়ালিটি সম্পর্কে ওই চাষের ধারণা কেমন, এটা সম্পর্কে আমি একটা মান পাবো। তো এই মানটা আমি সরাসরি পাচ্ছি না, কিন্তু আমি এই মানটা পাওয়ার জন্য আরো অনেকগুলা কোশ্চেন তাকে আমি জিজ্ঞেস করতেছি। এই যে যে মানটা সরাসরি পাওয়া যায় না, বাট ওই অবজার্ভ যে ভ্যারিয়েবল গুলো আছে সেইগুলোর হেল্প নিয়ে আমি হচ্ছে যে মান পাচ্ছি, এই ভ্যারিয়েবলটাকে বলবো আমরা হচ্ছে ল্যাটেন্ট ভ্যারিয়েবল। মানে এটা এক্সিস্ট করে, হিডেন, যেটা ল্যাটেন্ট মানে হিডেন, কিন্তু এই হিডেনটাকে আমার কি করতে হয়, খুঁজে বের করে নিয়ে আসতে হবে। দ্যাটস ইট। যেমন আমরা ওই যে শুধু উদাহরণ দিলাম, আপনারা কখনো ডিপ্রেশনের কোনো কোশ্চেনিয়ার পড়ছেন, দেখছেন কিনা, যে ডিপ্রেশন মেজারমেন্ট? যে হ্যামিল্টন ডিপ্রেশন রেটিং স্কেল, এইখানে যদি আমরা একটু দেখি, তো দেখেন সরাসরি ডিপ্রেশন মাপার কিন্তু কোনো সুযোগ নাই। এইখানে অনেকগুলাই, যে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 17টার মতো কোশ্চেন আছে। 17টার মতো কোশ্চেন থেকে আমরা হয়তো কি বলবো, যে 17টা কোশ্চেন করার পরে আমরা প্রত্যেকের জন্য দিয়ে দেখেন 0, 1, 2, 3, 4 বিভিন্ন স্কোর আছে। এই স্কোরগুলো যোগ করার পরে বা গুণ করার পরে আমরা একটা মান পাবো। ওই মান দেখে তখন আমি বলবো যে তার আসলে ডিপ্রেশনটা কোন লেভেলের আছে, এটা হচ্ছে আমরা বুঝে ফেলতে পারবো। তো এখন সরাসরি ডিপ্রেশন, আমরা এই যে অনেকগুলা কোশ্চেনের অ্যান্সার নিলাম, এই অ্যান্সারটাই হতেছে, এইগুলা হচ্ছে অবজার্ভ ভেরিয়েবল। আর এই যে ডিপ্রেশন মাপলাম, এইগুলো হেল্প নিয়ে, ওইটা হচ্ছে ল্যাটেন্ট ভেরিয়েবল। এখন কি ক্লিয়ার বিষয়টা? না,
এটা কাইন্ড অফ বলতে পারেন, বাট বাস্তবতা হচ্ছে আনঅবজার্ভড ভেরিয়েবল আসলে মেজারই করা যায় না, বুঝছেন? এটা হচ্ছে একটা বিষয়। হ্যাঁ, এটা ট্রু সেন্সে যদি বলা হয় সেটা হচ্ছে আনঅবজার্ভড এর কোনো মেজারমেন্ট আসলে নাই। হ্যাঁ, এটা হুদাই এটাকে বলা যায় না। তবে আপনি যে সেন্সে বলছেন এটা কাইন্ড অফ থিং, যে আনঅবজার্ভড ভেরিয়েবল দিয়ে যখন আমরা অবজার্ভড ভেরিয়েবল মেজার করতেছি সেটা যেটা পাচ্ছে, তখন সেটার আনঅবজার্ভ থাকতেছে না, ল্যাটেন্ট হয়ে যাচ্ছে কাইন্ড অফ। এটাই জাস্ট তিনটা জিনিস, যে এক্সাক্ট উদাহরণ আনঅবজার্ভড দেওয়া হয়তো পসিবল হচ্ছে না। ঠিক আছে, তখন কি হচ্ছে যে এটাকে আমরা ধরেন বাদ দিলাম, যেটা মেজার করা একদমই যাবে না সেটা আনঅবজার্ভড, যেটা সরাসরি মেজার করা যাবে সেটা অবজার্ভ, আর যে ল্যাটেন্ট হচ্ছে যেগুলা যেটা সরাসরি মেজার করা যায় না কিন্তু অন্যান্য ভ্যারিয়েবলের হেল্প নিয়ে আমি মেজার করতে পারি, সেটা হচ্ছে ল্যাটেন্ট ভ্যারিয়েবল। এই তারপরে যে আমরা অনেক সময় ফাংশন ইউজ করি না, যে ডিপ্রেশন ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড ইটিসি ইটিসি ইটিসি। ঠিক আছে, তার মানে ওই যে ওইগুলার উপর ডিপেন্ডস করে আমি ডিপ্রেশন একটা মেজার করে ফেললাম। ক্লিয়ার এই পর্যন্ত? ভাই বুঝতে পারছেন আপনারা যারা কোশ্চেন করছিলেন? মোটামুটি কি ক্লিয়ার হয়েছে? জি। ওকে। আচ্ছা, আমরা গতদিন দুইটা একটা টার্ম পড়ছিলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইরর। তো স্ট্যান্ডার্ড ইরর এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই দুটো পার্থক্যটা আমরা পড়াবো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কথা আপনাদের মনে আছে কিনা, যে ডেটাটা ডেভিয়েট করে কতটুকু ছড়ানো ছিটানো আছে। এই ছড়ানো ছিটানোর যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন আমরা আজকে একটা যে টার্ম দেখবো, আমরা বিভিন্ন সময় দেখবো রিগ্রেশন রান করতে গেলে বিভিন্ন ধরনের রিগ্রেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড ইরর নামে একটা টার্ম থাকে, এসই। ইন জেনারেল আপনি দেখবেন যে ফাইন্ডিংসটা এসই লেখা থাকে শুধুমাত্র, স্ট্যান্ডার্ড ইরর। আর ডেভিয়েশনের ক্ষেত্রে এসডি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লেখা থাকে। এখন দেখেন আমরা একটু পড়ি ব্যাপারটা, যে ধরা যাক আপনি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড় উচ্চতা জানতে চান, ওকে ফাইন। এখন সবার উচ্চতা আমি মাপতে পারলাম না, কি হলে 100 জন শিক্ষার্থীকে নিলাম এবং তাদের গড় উচ্চতা আমি পাইলাম 165 সেন্টিমিটার। এখন কি হচ্ছে যে দেখেন, এই 100 জন, আমি বিশ্ববিদ্যালয়ে তো আপনার আপনার বিশ্ববিদ্যালয়ের কথাই আমি যদি হিসাব করি, দেখা যাচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী আছে 3000 জন। এখন আমি প্রথমে আমি করলাম কি, র্যান্ডমলি 100 জনকে নিলাম, 100 জনকে পাইলাম আমি 165 সেন্টিমিটার পাইছি। এরপরে আমি কি করলাম, আবার র্যান্ডমলি আমি আরো 100 জন নিলাম। ঠিক আছে, তখন আমি হয়তো 166 বা 164 পাইছি। এখন এই যে যে স্যাম্পল টু স্যাম্পল, যে গড় মানের বা হচ্ছে যে মানের যে সামান্য পরিবর্তন হচ্ছে, স্যাম্পল টু স্যাম্পল যে পরিবর্তনটা বোঝানোর জন্যই হইতেছে স্ট্যান্ডার্ড ইরোটাকে ব্যবহার করা হয়। এখানে গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে আমার স্যাম্পলিং এর সাথে এটা রিলেটেড। হ্যাঁ, অর্থাৎ আমার স্যাম্পল চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার স্ট্যান্ডার্ড থেকে যে মানের যে পরিবর্তনটা হচ্ছে, গড় মান হয়েছে মানে একটু কাছাকাছি, প্রথম 10 জনের গড় পাইছে 165, দ্বিতীয় জনের গড় পাইছে এটা। এই যে যে স্যাম্পল টু স্যাম্পল গড় মানের যে পরিবর্তনটা হচ্ছে, এটাকে আমি বললাম স্ট্যান্ডার্ড ইরর। হ্যাঁ, এখন কি হবে যে কি বলবো, স্ট্যান্ডার্ড ইরর যদি দেখেন যে পার্থক্যটা যদি কম হয়, হ্যাঁ, এটা কেন প্রয়োজন হয় আমি যদি একটু বলি, যে আপনার উদাহরণটা দিই, যে আপনি বেশি হইলো যদি অনেক বেশি হয়ে যায়, তখন তো স্বাভাবিক যে আমি 100 জন স্যাম্পল নিলাম, প্রথম 100 জনের পাইছে হইতেছে 165 সেন্টিমিটার, পরের 100 জনের হচ্ছে আমি যখন করলাম, তার মানে হচ্ছে যে আমি তখন পাইলাম হচ্ছে 150 সেন্টিমিটার পাইছি। বা পরে বা গিয়ে পাইলাম আরো 100 জন করলাম, সেখানে 170 পাইলাম। তখন কি হচ্ছে, স্যাম্পল টু স্যাম্পল এই যে যে গড় মান, এটার মধ্যে একটা বিশাল পার্থক্য দেখা দিচ্ছে। যখন পার্থক্য দেখা দিচ্ছে তখন আমি কি বুঝতেছি, যে না আমার মনে হয় স্যাম্পলিং এ একটু ইরর আছে, বা হচ্ছে যে আমার যে পপুলেশন যে স্যাম্পল যেটা পপুলেশন মিন যেটা, হ্যাঁ, ওই পপুলেশনের গড়ে কাছাকাছি যাচ্ছে না। যদি পপুলেশন গড় যদি আমরা প্রথমটা আমাদের রিপ্রেজেন্ট করতে পারতো আসলে, তখন কি হতো, পরের গুলাতে আমরা কম বেশি কাছাকাছি মানি পাইতাম। হ্যাঁ, তো স্ট্যান্ডার্ড ইরোটা ওইটাই দেখায় যে আমার আসলে ট্রু সেন্সে ট্রু সেন্সে এই স্যাম্পল যে নিলাম আমি, এখন আপনি ফার্মার্সদের নিলেন, কি বলে এটাকে, ইনকাম নিলেন। হ্যাঁ, ইনকাম নেওয়ার পরে কি হচ্ছে, যে আপনার স্ট্যান্ডার্ড ইররের মান অনেক বেশি দেখাচ্ছে। তখন আমি ওই মডেল যিনি এজ এক্সপার্ট হিসেবে, আপনি দেখবেন একটা জিনিস, যে নন স্ট্যাটিস্টিশিয়ান যারা আছে তারা মডেল থেকে কি দেখে, শুধুমাত্র আপনার ওই যে পি ভ্যালুটা দেখতেছে আর কোএফিসিয়েন্টের মানটা দেখতেছে, এই দুইটা দেখে বুঝে ফেলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমার মডেল বোধহয় মোটামুটি ভালো হয়েছে, দুই তিনটা সিগনিফিক্যান্ট আসছে। এখন এজ এ স্ট্যাটিস্টিশিয়ান আপনি যখন স্ট্যান্ডার্ড ইরোরের মানটা আপনার হাতে চলে আসতেছে, আমরা এই জিনিসগুলো যখন আরো ইন্টারেস্টিং লাগবে আপনাদের কাছে, যখন এই জন্য আমরা অ্যানালাইসিস করার সময় যখন রিলেট করতে পারবো, হ্যাঁ, তখন দেখবেন যে আরে ব্যাপারটা তো এইটা, তার মানে সব সত্য আসলে সত্য না।
পি ভ্যালু সিগনিফিক্যান্ট দেখাচ্ছে, মানও পজিটিভ পাইছি, তার মানে আমি খুশিতে মনে করেন যে কি বলবো যে লাফাচ্ছি, তাহলে না। স্ট্যান্ডার্ড ইররে গিয়ে দেখলেন যে আপনার অনেক বেশি বড় মান দিচ্ছে, তখন বুঝবেন যে না, আলটিমেটলি এটা ট্রু সেন্সে আমার পপুলেশনকে রিপ্রেজেন্ট করতেছে না। তার মানে ওই যে যে রিগ্রেশনটা, ওই যে যে মডেলটা, ওই মডেলটা ব্যবহার করে যদি আমি কোনো সিদ্ধান্তে যাই, তখন কি হবে, এই সিদ্ধান্তটা ভুল হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। হ্যাঁ, তো দিস ইজ দ্য থিং। তো এটা দেখে আমরা মোটামুটি বুঝে নিতে পারবো যে আমার মডেলটা ভালো পারফর্ম করতেছে কিনা, বা আমার এই মডেলটা সুইটেবল কিনা। হ্যাঁ, বা এটা এই মডেলের উপর ভিত্তি করে আমি কোনো পলিসি নিতে পারি কিনা, এটা স্ট্যান্ডার্ড ইরোরের ব্যাপারটা আমাদের কিন্তু দেখাচ্ছে। কই গেল? আচ্ছা, কার কার ঘুম আসতেছে একটু বলেন তো। আমি কেন যেন খুব টায়ার্ড হয়ে গেছি আজকে। ওকে, তো স্ট্যান্ডার্ড ইরোর ব্যাপারটা ক্লিয়ার। ওকে, এখন স্ট্যান্ডার্ড ইরর এবং ডেভিয়েশন দুটো আলাদা জিনিস। ডেভিয়েশন মেজার করে, ডেভিয়েশনটা থেকে তো আমরা বুঝতেছি ডেভিয়েশন বলতে কি বোঝায়, যেটা আসলে কতটা ছড়ানো ছিটানো থাকে, এই ব্যাপারটা হচ্ছে আসলে, এই ব্যাপারটা আসলে বোঝাই করে হচ্ছে ডেভিয়েশন। অর্থাৎ আপনি বিভিন্ন ডেটাকে প্লট করে দেখতেছেন যে এটা আসলে কতটুকু দূরে হচ্ছে আপনার কি বলবো, কতটুকু মানে দূরে দূরে অবস্থান করতেছে, এটা হচ্ছে আপনার এটার সাথে সরাসরি মিন ভ্যালুর মানে গড়ের কোনো এখানে কোনো কিছু হচ্ছে আপনার সম্পর্ক নাই। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আমরা আলাদা আলাদা করে স্ট্যান্ডার্ড ইরোর ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন স্যাম্পল নিয়ে পপুলেশন, পপুলেশনের স্ট্যান্ডার্ড ইরর হচ্ছে সরাসরি পপুলেশনের সাথে রিলেটেড। সব পপুলেশনকে আমরা দেওয়ার পরে যেটা দেখতেছি কতটুকু ছড়ায় ছিটায় আছে, বা মেন থেকে কত দূরে কি অবস্থান করতেছে, এটার উপর আমরা দেখি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ইররের কনসেপ্টটা হচ্ছে আরেকটু ভিন্ন, এটা রিলেটেড টু স্যাম্পল এবং স্যাম্পল মিনের সাথে কালেক্টেড। এই যে মিন ভ্যালুগুলা, এটা আসলে একটা আর একটা থেকে কতটুকু ডিফার করতেছে। হ্যাঁ, এইটা হচ্ছে মূলত আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ইরর। আরেকটু সহজ করে যদি বলি, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে কাইন্ড অফ আপনার কি বলে এটাকে, আমরা এই যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বোঝাই। হ্যাঁ, যে শুধু বর্ণনামূলক বোঝায়। বাট স্ট্যান্ডার্ড ইরর ব্যাপারটা একটু ইনফারেন্সিয়াল টাইপের, একটু প্রেডিকশন টাইপের হয়ে যায় আর কি। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার বেসিক ডিফারেন্স। তো জাস্ট এটার পারপাস আলাদা আলাদা। মনে রাখবেন যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স যখন আমরা ব্যবহার করি, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা আসলে দেখি। এবং যখন যখন এবং ওই যে যেটা বললাম যে কেন আমরা বা, আমার আপনাদের মনে আছে কিনা, আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স একটা জিনিস পড়ছিলাম, যে এই রেজাল্টগুলোকে আমরা হচ্ছে টেবিলে বা গ্রাফের মাধ্যমে বেশি প্রকাশ করি আর কি। ঠিক আছে, বাট স্ট্যান্ডার্ড ইরোরটা কি হচ্ছে, এটা আসলে আপনার গ্রাফিক্যাল ফর্মে কিন্তু আপনার ফালানো যায় না। হ্যাঁ, তো এই কারণে স্ট্যান্ডার্ড ইরোটা হচ্ছে আপনার, কি বলবো আমরা, এটা হচ্ছে যে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ইনফার করবে। তো দিস ইজ দ্য থিং। এতে কনফিউজ হওয়ার কিছু নাই। দুটো আলাদা আলাদা জিনিস, পারপাস আলাদা আলাদা জিনিস। আমরা যখন সোশ্যাল ইকোনমি ভ্যারিয়েবল বা সিম্পল পার্সেন্টেজ বা ফ্রিকোয়েন্সি, এইগুলো যখন আমরা বের করি, তখন আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেখায় যে মিন ভ্যালু থেকে কতটুকু কাছে বা দূরে আছে। আর এরোটা হচ্ছে এই যে যে আলাদা আলাদা স্যাম্পলের আলাদা আলাদা যে মিন, এরা আসলে এদের পার্থক্য যেটা, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইরোর এর মানটা আমি বোঝাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে কোইফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন, আর স্কোয়ার, আর স্কোয়ার, অ্যাডজাস্টেড আর স্কোয়ার, এরকম বিভিন্ন জিনিস আমরা হচ্ছে পড়ছিলাম। তো আর স্কোয়ারের মান শুনেন নাই কি কি আছে, আমরা যখন রিগ্রেশন করি আর স্কোয়ারের মানটা। আচ্ছা, এখানে শাকিল আপু প্রশ্ন করছেন যে স্ট্যান্ডার্ড হচ্ছে সেম স্যাম্পল, না না, ডিফারেন্ট ডিফারেন্ট স্যাম্পল। ধরেন আমাদের এখানে 45 জন আছে, তা আমি 45 জনের বয়স দেখতে চাচ্ছি, গড় বয়স কেমন হতে পারে। প্রথমে আমি এখান থেকে র্যান্ডমলি আমি 10 জনকে দিলাম। ঠিক আছে, র্যান্ডমলি 10 দেওয়ার পর আমি পাইছি হইতেছে হয়তো 28। এখন এই যে যে 28 পাইছি, এটা কিন্তু আসলে শুধু মিন ভ্যালুটা পাইছি। এখন পরে আমি হচ্ছে আরো 10 জনকে নিলাম, আপনাদের সহ আর কি, যেহেতু র্যান্ডমাইজেশন হচ্ছে, যে 45 জন নিলাম। আছে এখন প্রথম 10 জন যদি আমি লটারির মাধ্যমে দিই, পরের 10 জন তো সেম আসবে না, এখানে কয়েকজন চেঞ্জ আসবে। হ্যাঁ, তো পরের স্যাম্পল থেকে আমি তখন পাইলাম যে না, 28 না, আমি পাইছি হইতেছে 27 পাইছি। আচ্ছা, পরে এই 45 জন থেকে আবার আমি লটারি করে ঘুরাই ফিরাই এদিক সেদিক দিয়ে আমি আবার স্যাম্পল নিলাম, তখন হচ্ছে আমার আবার একটা আমি মেন ভ্যালু পাচ্ছি। এটা পেলাম আমি ধরেন যে 25।
তো এই যে যে পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি, বা 28 না পেয়ে 29 পাইছি, তখন কি হচ্ছে, এই মিন ভ্যালু থেকে ভিন্ন ভিন্ন স্যাম্পলের যে মিন ভ্যালুটা, এদের যে পার্থক্যটা, এই পার্থক্যটা কি অনেক কম। হ্যাঁ, প্রথমটা থেকে দ্বিতীয়টা 1 1 2, এই 1 2 3-এর মধ্যে আছে, তখন আমি বলতে পারতেছি কি যে আচ্ছা ঠিক আছে, যে না ওকে ফাইন। তো এই কনসেপ্টটা হচ্ছে স্যাম্পল টু স্যাম্পল মেজার করা হবে, ঠিক আছে। সেম স্যাম্পল না, সেম পপুলেশন থেকে ডিফারেন্ট ডিফারেন্ট স্যাম্পল হবে আমার। আচ্ছা, আর স্কোয়ারের মান যেটা, হ্যাঁ, আর স্কোয়ারটা হচ্ছে আমরা যেটা বলি কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। ডিটারমিনেশনটা কি, যে ডিটারমাইন করা, তাই না, নির্ধারণ করা, এই টাইপের কিছু একটা। আচ্ছা, আমি যদি বলি যে ধরেন আহ, আমাদের যে এই সিজিপি এর ব্যাপারটাতে আসি, আমি বারবার এক্সাম্পলটা দিই যেহেতু এটা বুঝতে সবার সুবিধা বিভিন্ন ডোমেইনের। যে একটা সিজিপি কিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে যে আমরা 10টা ভেরিয়েবল নিলাম, 20টা ভেরিয়েবল নিলাম, তো সিজিপি এই ক্লাসে যায় কিনা, গার্লফ্রেন্ড আছে কিনা, নিয়মিত অ্যাসাইনমেন্ট দেয় কিনা, হাতের লেখা ভালো কিনা, পরীক্ষা, তারপর হচ্ছে যে ধরেন কত ঘন্টা পড়াশোনা করতেছে, নিজের ল্যাপটপ আছে কিনা। হ্যাঁ, এরকম হচ্ছে যে বিভিন্ন 10টা ভেরিয়েবল নিলাম। এখন আপনার কি মনে হয় এই 10টা বা 15টা ভেরিয়েবল কি আসলে রেজাল্টের জন্য দায়ী, সিজিপিএর জন্য দায়ী, আর কোনো ভেরিয়েবল কি দায়ী না? এই 10টা ঠিক করলে কি আসলে আমরা মানুষকে মানে শতভাগ আমরা 4 আউট অফ 4 পেতে পারি কিনা? হ্যাঁ, তো আমরা কিন্তু বেসিক্যালি কোনো মডেলই আসলে শতভাগ ডিটারমাইন করতে পারে না, হ্যাঁ, ব্যাখ্যা করতে পারে না। যে কতটুকু ব্যাখ্যা করতে পারে কোনো একটা ঘটনা ঘটার যে কারণ, এটা কত শতাংশ ব্যাখ্যা করতে পারছে আমার মডেল। হ্যাঁ, এটাকেই আমি বলতেছি কোফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন। হ্যাঁ, এখন আপনি, আমি ধরে নিলাম যে এই যে কলমে অনেক সময় হচ্ছে যে আমরা পরীক্ষার খাতায় যখন লিখি অ্যান্সার টু দ্য কোশ্চেন অন 3, অনেকে হচ্ছে ডাইরেক্ট লাল কলম দিয়ে, মানে সরি কালো কলম দিয়ে লিখে ফেলি, অনেকে কি করি একটু নকশা করি, আমরা করি কিনা অনেকে। তো এখন বলেন যে এই যে যে একটু নকশা করলাম, এটার আসলে কোনো ইম্প্যাক্ট আছে কিনা, কে কে বলতে পারবেন? অ্যান্সার টু দ্য কোশ্চেন নং, এটা একটু জেল পেন, হ্যাঁ। এখন এইটা হচ্ছে ভেরি নেগলিজেবল। এখন এই জিনিসটা কিন্তু আপনি আপনার মডেলে কিন্তু আনেন নাই, সে নকশা করতেছে নাকি করে নাই। হ্যাঁ, তো ওইটারও তো একটা ইম্প্যাক্ট ছিল যেটা আমার মডেল আসলে পরিমাপ করে নাই। তাহলে এখন অনেকগুলা ভ্যারিয়েবল আমি নিয়ে আসি, 10টা নিয়ে আসছি, এবং দেখা গেল যে সিজিপি এর সাথে সম্পর্কিত আমি হয়তো 10টা ভ্যারিয়েবল নিয়ে আসছি, এবং তখন আমি আর স্কোয়ারের মান পাইলাম আমার অ্যানালাইসিস করার পরে। আমার রেজাল্ট যখন আসবে তখন আর স্কোয়ার মানে হচ্ছে 80 লেখা আসছে। তার মানে রেজাল্ট যে কম বেশি হবে, এইটার যে কারণগুলো আছে ওই 10টা ভ্যারিয়েবল আমার 80% কারণই এক্সপ্লেইন করে ফেলছে। হ্যাঁ, অর্থাৎ এই 10টা যদি আমি ডান বাম করি, এই 10টা ডান বাম করে আমি মোটামুটি 80%ই তাদের আহ, কি বলবো যে পরিবর্তন করে ফেলতে পারবো। এখন আর স্কোয়ার মানে আচ্ছা ঠিক আছে, তার মানে আমি যে যে ধর 80% মানে কি মোটামুটি বেশ ভালো। হ্যাঁ, তার মানে একটা মডেলে যদি আমি যে ভ্যারিয়েবল সিলেক্ট করলাম সেখানে আমার 80%ই এই মডেল ব্যাখ্যা করে ফেললো যে এই যে পরিবর্তনটা কেন হচ্ছে এটা। এখন এটা যদি এমন হতো যে আমি 10টা ভ্যারিয়েবল নিছি, এই 10টা ভ্যারিয়েবল মিলাই জিলাই আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে আর স্কোয়ার মান আসছে 0.3, 0.3 100 দিয়ে গুণ করলে 30% ব্যাখ্যা করছে। তাহলে একটা মডেল আমি ভবিষ্যৎবাণী করতেছি, আমি যে ভ্যারিয়েবল গুলা দিয়ে ভবিষ্যৎবাণী করতেছি, এটা মাত্র 30% আসলে ব্যাখ্যা করছে মডেলের। তাহলে ওই মডেলটাকে আপনি গ্রহণ করবেন বা অ্যাকসেপ্ট করবেন? ভেরি ন্যাচারাল, আমরা কিন্তু এটা করব না। একটু বোধহয় জটিল হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, কার কার কাছে জটিল লাগতেছে একটু বলেন তো। আচ্ছা, একটা ছোট্ট এক্সাম্পল দে, ছোট্ট এক্সাম্পল কারে দিয়ে দেওয়া যায়? লাস্টের দিকে যাই, আমরা হচ্ছে উম আচ্ছা, নুরুজ্জামান ভাই আছেন। নুরুজ্জামান ভাইয়ের কথা যদি বলি, যে নুরুজ্জামান ভাইয়ের আজকে হচ্ছে মন খারাপ। এখন মন খারাপের কারণ কি? এখন দেখা গেল যে হয়তো ডিডি স্যার স্যারকে বকা দিছেন, বা জেডি স্যার স্যারকে বকা দিছেন, আমাদের কোনো হাই অফিসিয়ালস হয়তো বকা দিয়ে ফেলছেন। এখন এর মধ্যে কি হতে পারে যে না তার বা হয়তো আমরা ধরে নিলাম চাকরি করে আর কি, হ্যাঁ ভাই। তো কি হচ্ছে এখন দেখেন যে সকালবেলা গিয়ে দেখলাম ভাইয়ের মন খারাপ। মন খারাপের কারণ কি ভাইরে জিজ্ঞেস করলাম, আরে ধুর কিচ্ছু না, মানে কিছু হয় না। তো একটু আলাপ সালাপ করতাম, কয়েক আর এরা বলিস না, ওরকম তো স্যার তো খুব ঝামেলা করছে, এটার জন্য আমার মেজাজ খারাপ। হ্যাঁ, তখন কি হলো, আচ্ছা ঠিক আছে, একটু পরে দেখা যাচ্ছে যে ওনার অন্য একজন
স্টাফ এসে হয়তো বলতেছে যে এমন একটা অকাম করে রাখছে তার মেয়েদের আরো বিগড়ে গেছে। আবার অফিসে এসে দেখে ইলেকট্রিসিটি নাই কিংবা পানি নাই। হ্যাঁ, এরকম নানাবিধ বিষয় অফিসে আসার পরে নানাবিধ বিষয় কি করতেছে, তার মুডকে ইম্প্যাক্ট ফেলতেছে। এখন শুধুই কি আসলে এই চার পাঁচটা বিষয় কি তার আসলে মেজাজ খারাপ করাচ্ছে? না। এমন হতে পারে কি গতকালকে রাতের একটা ঘটনা হয়তো ঘটছে, বা তার আগের দিনের একটা ঘটনা ঘটছে, ওইটারও একটা ইম্প্যাক্ট আছে। এখন এই যে যে ওইটাকে বাদ দিলাম, এই যে যে চারটা ঘটনা অফিসে আসার পরে ঘটলো, এই অফিসে আসার পরে এই ঘটনাগুলো নুরুজ্জামান ভাইয়ের মেজাজের হচ্ছে 80% কারণ। হ্যাঁ, এই যে যে 80% কারণ, কারণ আমি গতকালকের আগের দিনে কি হয়েছিল এটা কিন্তু ভাইকে আমি জিজ্ঞেস করি নাই। তার মানে আমার এই মডেলে ওই ডেটাটা আমি কিন্তু ইনক্লুড করি নাই বা ইনকর্পোরেট করি নাই। তার মানে আমার মডেলটা ওইটা ব্যাখ্যা করতে পারবে না। তাহলে কতটুকু ব্যাখ্যা করলো, এই চারটার কারণ ব্যাখ্যা করলো। এবং দেখা গেল যে এই চারটা মিলায় ঝিলায় আমার আর স্কোয়ার মান আসছে 0.8। তার মানে এটাকে 100 দিয়ে গুণ করলে 80%ই ব্যাখ্যা করে দিছে। হ্যাঁ, তখন আমি হচ্ছে এটা বলে দিলাম। এখন একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি হয়তো বাদ দিলাম ভাইয়ের কাছ থেকে, যে আমি হয়তো এসে জিজ্ঞেস করলাম না যে ভাই, কারণ আমার কাছে মনে হইলো যে ধুর ভাইয়ের মেয়েদের সাথে কি ইলেকট্রিসিটি বা হচ্ছে যে অসময়ে পানি থাকার কোনো সম্পর্ক আছে কিনা, আমি এটা নেগলেক্ট করে ফেললাম। কিন্তু এখন এমন হইতে পারে যে ভাই হয়তো যে এসি রুমে থেকে অভ্যস্ত, কারেন্ট নাই, ওনার মেজাজ আরো খারাপ হয়েছে, গরম লাগতেছে প্রচন্ড, ভ্যাপসা গরম, এটার জন্য ওনার মেজাজ খারাপ হইতে পারে। যখন আমি এটাকে বাদ দিচ্ছি আমার মডেল কি হইতেছে, ড্রাস্টিক্যালি কমায় নিয়ে আসতেছে। হ্যাঁ, কত নিয়ে আসছে, এটা 3-তে নিয়ে আসছে। তখন আমি বুঝে ফেলবো যে না, আমার এই মডেল দিয়ে আসলে ভবিষ্যৎবাণী করা যাবে না, এই মডেলে ত্রুটি আছে। তখন আমাকে আরো নতুন নতুন ভ্যারিয়েবল আনতে হবে, অথবা ভ্যারিয়েবলগুলোকে পরিবর্তন করে করে আমাকে দেখতে হবে যে আমি হয়তো 15টা ভ্যারিয়েবল আনছি, 15টা ভ্যারিয়েবল আসছি, এই বিষয়গুলা আমরা হচ্ছে যে উম, এই 15টা ভেরিয়েবল থেকে আমরা হয়তো ঘুরাই ফিরাই আমরা দেখবো যে কোন ভেরিয়েবল গুলা, কোন 5টা ভেরিয়েবল, কোন 7টা ভেরিয়েবল, কোন 8টা ভেরিয়েবল আমার হচ্ছে মডেলটাকে সবচেয়ে বেশি এক্সপ্লেন করতেছে, আমরা সেইগুলো নিয়ে মডেল রান করব। তো দিস ইজ হইতেছে আর স্কোয়ারের মান বা কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। তো আর স্কোয়ার মান বুঝতে অসুবিধা হয়েছে? বুঝা গেছে একটু মোটামুটি? আর স্কোয়ার মান নিয়ে কনফিউশন? ওকে ফাইন, নাই বোধ হয়। আচ্ছা। আচ্ছা, নুসরাত আপু জিজ্ঞেস করছেন যে আর এবং আর স্কোয়ারের মানের পার্থক্য কি। আর হচ্ছে স্মল আর, এটা হচ্ছে আপনার দুটো ভ্যারিয়েবলের মধ্যে। এখানে সিগনিফিক্যান্টের কোনো ব্যাপার আসতেছে না। হ্যাঁ, এখানে সিগনিফিক্যান্টের কোনো কিছু না, সিগনিফিক্যান্ট ডিফারেন্ট কনসেপ্ট। আপনি আর স্কোয়ার মান হচ্ছে 0.54 আসতেছে মানে আপনার মডেল টোটালের। হ্যাঁ, এখন একটা বিষয় আপনি বলেন, আপনাকে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করি যে জান্নাত আপু, আপনি হচ্ছে যে একটা মানুষ আপনাকে আপনি একটা মানুষকে পছন্দ করেন, কারণ ওই মানুষটা আপনার মাত্র 50% আপনার বুঝতেছে, বাকি 50% আপনার কথাবার্তা চালচলন আপনার ইমোশন বুঝতেছে না, আপনি কি করবেন? ওই মানুষটাকে তখন পছন্দ করবেন বা আপনার আশেপাশে ঘেঁষতে দিবেন? হ্যাঁ, যদি আপনার কাছে মনে হয় যে না আমার 50% বুঝলে আমি খুশি, তাহলে সেম হেয়ার, যে আপনার কাছে এটা ডিপেন্ডস করবে যে আপনি কোন ধরনের অ্যানালাইসিস করতেছেন। হ্যাঁ, যদি কিছু কিছু যে ইন জেনারেল হচ্ছে আমরা ধরি যে 70-র উপরে গেলে, 7-এর উপরে গেলে, 0.7-এর উপরে গেলে আমরা বলতে পারি যে মডেলটা খুব ভালো। অর্থাৎ আমার একজন মানুষকে আমি 70%ই বুঝে ফেলতে পারতেছি, তার মানে তার পালস আমি ইজিলি কন্ট্রোল করতে পারবো। তো বিষয়টা হচ্ছে লাইফের সাথে রিলেটেড। আপনি যদি মনে করেন যে না ওকে 50% বুঝলে আনা বাকিটা ম্যানেজ করে নিতে পারবো, দেন ইটস ফাইন। আদারওয়াইজ যদি মনে হয় যে না আমার 80% লাগবে, না হলে হবে না, তখন আপনি কি করবেন? তখন চেঞ্জ করতে হবে আমাকে, তাহলে ঠিক আছে দেখি এমন কেউ আছে কিনা যে আমাকে 80% বুঝে, বা এমন কোন কোন ভ্যারিয়েবল গুলো আছে যেগুলো হচ্ছে আমার টোটাল যে মডেল আছে, মডেলের 80% এক্সপ্লেন করতে পারে। তো দ্যাটস ইট। হ্যাঁ, এটা সিগনিফিকেন্সের কোনো রিলেশন নাই। আচ্ছা, বুঝে গেছে। তো আচ্ছা, আর আর হইতেছে স্মল আর, আর এটা কিন্তু ক্যাপিটাল আর স্কয়ার, দুটো ভিন্ন জিনিস। আরটা হচ্ছে কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট, ওই যে দুটো ভেরিয়েবলের মধ্যে সম্পর্কের স্ট্রেংথ কতটুকু, কতটা শক্তিশালী সম্পর্ক, এটা হইতেছে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করি। আর ক্যাপিটাল আর স্কয়ার যেটা, এটা হচ্ছে যে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। একটা মডেলের ব্যাপার চলে আসছে এখানে, যে ওই মডেলটা টোটাল যে আমার যে একটা কোনো কিছুর একটা কারণ এটা কতটুকু ব্যাখ্যা করতেছে সেটা। হ্যাঁ, এটা দুটো কমপ্লিটলি ডিফারেন্ট আইডিয়া। হ্যাঁ। ওকে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখবো, মাল্টিকোলিনিয়ারিটি। মাল্টিকোলিনিয়ারিটি খুব হচ্ছে দারুণ একটা জিনিস।
কোলিনিয়ারিটি মানে বলতে আমরা কি বুঝি? কোলিনিয়ারিটি বলতে আমরা আসলে সম্পর্ক বোঝাই, হ্যাঁ, একজনের সাথে আরেকজন যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে বলা হয় কোলিনিয়ারিটি। এখন একটা উদাহরণ দেই, একটা বাস্তব উদাহরণ দেই। যেহেতু বলেছিলাম যে ধরেন আহ, আমরা যখন কি করি আমাদের, আপনারা যখন দেখবেন, কই গেল, আচ্ছা, হ্যাঁ, মাল্টিকুলারিটি কতটা ভয়ঙ্কর এই জিনিসটা বুঝতে গেলে একটা ছোট উদাহরণ দিই। ধরেন আপনি কেন একজন এক্স ওয়াই জেড আমাদের এখানে বড় ভাই একটা সিদ্ধান্ত নিলেন, মানে একটা রিলেশনশিপে যাবেন, একটা মেয়েকে পছন্দ হয়েছে। এখন আহ, আপনি করলেন কি যে, উম, এই ক্ষেত্রে আপনার করণীয় কি, আপনি হচ্ছে চার পাঁচজনের সাথে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, এখন একজনের কাছে জিজ্ঞেস করলেন ওই মেয়ের এক বান্ধবীর কাছে। তখন যখন আপনি জিজ্ঞেস করছেন আরে মেয়েটা কেমন, তো ওই বান্ধবী বলবে কি যে না রে, এই মেয়েটা তো খুব ভালো মেয়ে, এরকম লক্ষ্মী মেয়ে, হ্যান ত্যান ইটিসি ইটিসি। কারণ আপনি আবার কি করলেন, ওই যে যে মেয়েটাকে পছন্দ তার বান্ধবীর কাছে জিজ্ঞেস করলেন। এখন আপনি আরেকজন মানুষকে আবার জিজ্ঞেস করলেন, আর একটা ছেলেকে, সে হচ্ছে আবার এই যে বান্ধবীর বান্ধবী। হ্যাঁ, এখন এই ছেলেটা ওই মেয়েটা সম্পর্কে কিভাবে জানে? কারণ এই মেয়ের কাছ থেকে শুনছে সে যে না ও ভালো মেয়ে, হ্যান ত্যান ইটিসি ইটিসি। তো এই যে দেখেন যে এই যে যে দুইজনে, ছেলেটা এবং এই মেয়েটার মধ্যে একটা সম্পর্ক আছে, যে তারা হইতেছে ক্লাসমেট, একজন আরেকজনকে কি করলো, যে ম্যানিপুলেট করে ফেলছে। কারণ এ তো ওর কাছ থেকে শুনে সিদ্ধান্ত নিছে, তাই না? যে না রে, ও তো বলছিল ভালো, হ্যাঁ, আবার ও বলছে ভালো। তার মানে হইতেছে কি, একজন আরেকজনের প্রভাব কিন্তু ভিন্ন ভিন্ন, মানে কানেক্টেড, মানে কি বলবো এটাকে, কোরিলেটেড। যে আমার সিদ্ধান্ত আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করতেছে। তো এই যে যে ব্যাপারটা, এটাকে বলা হয় মাল্টি কোলিনিয়ারিটি। এখন এতে করে কি হচ্ছে দেখেন, এতে করে যেটা হচ্ছে যে আপনি যখন দুজন ব্যক্তির মধ্যে বা দুটো ভ্যারিয়েবলের মধ্যে নিজেদের মধ্যে সম্পর্ক আছে, যে আপনার যে বান্ধবী, বান্ধবীকে আপনি পছন্দ করতেছেন, ওকে ফাইন, আবার আরেকটা ছেলেকে প্রশ্ন করলেন, সে আবার এর সাথে সম্পর্ক, হ্যাঁ, তখন জানাশোনা, তখন কি হয়, এদের দুজনের কাছ থেকে যে আপনি সিদ্ধান্ত নিলেন, তারা যেহেতু কানেক্টেড, তাদের মাধ্যমে নেওয়ার ফলে হইতেছে আপনি কি একটা ভুল কনক্লুশনে চলে আসলেন। হ্যাঁ, এখন এমন যদি হইতো যে না, একটা মেয়ে বলছে কি যে না রে ও ভালো না, আর একটা ছেলে বলছে ভালো, আপনি আরো দুজনের কাছে জিজ্ঞেস করলেন ভালো নাকি ভালো না, এরকম ভাবে পাঁচ সাতজনের কাছে জিজ্ঞেস করলেন, যারা একজন আরেকজনকে কোনোভাবে চিনে না, বাট তারা সবাই হইতেছে ওই যে যে মেয়েটাকে আপনি পছন্দ করছেন সে চিনে, তাকে চিনে। হ্যাঁ, এই বাকিদের মধ্যে কোনো রিলেশন নাই, বাকিদের মধ্যে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, একটা মজার একটা ঘটনা বলি, যে ধরেন আরো সহজ করে যদি বলি, যে আমার সাথে এখানে পরিচিত কার আছে আমি জানি না, আগে থেকে কথাবার্তা হয়েছে, যে হয়তো প্রবীর, ধর দাস দাদার সাথে ভেরি গুড রিলেশন, হ্যাঁ। প্রবীদা আবার হইতেছে আপনার নুসরাতের হচ্ছে ক্লাসমেট। হ্যাঁ, আবার হচ্ছে যে তাহলে নুসরাত আমার সম্পর্কে কাছ কাছ থেকে শুনছে, প্রবীরদার কাছ থেকে শুনছে, আবার নুসরাতের ক্লাসমেট হচ্ছে নুরুজ্জামান ভাই, নুরুজ্জামান ভাই আবার কাছ থেকে শুনছে নুসরাতের কাছ থেকে। তো এরা নিজেরা তো একজন আরেকজনের সাথে কোরিলেটেড, তার মানে আমার সম্পর্কে এরা কেউ ভুল ইনফরমেশন দিবে না। ঠিক আছে, চিন্তা করবে, তার মানে মানে ভুল না, যে শোনা ইনফরমেশন দিবে নিজেরা নিজেরা। বাট আমার যদি প্রত্যেকের এখানে আলাদা আলাদা সাথে, হ্যাঁ, যে মুনতাসিম ভাই আমাকে চিনে শুধুমাত্র, আবার হচ্ছে নুরুজ্জামান ভাই আমাকে চিনে, হ্যাঁ, আবার প্রবীর দাস আমাকে চিনে, কিন্তু এই তিনজনের মধ্যে কোনো জানাশোনা নাই, তখন তারা ইন্ডিপেন্ডেন্টলি আমাকে ডিফাইন করবে আপনার কাছে। তখন আপনি একটা সিদ্ধান্ত আসবেন যে না রে, এরা 10 জন যেহেতু ভালো বলছে, মানে মনে হয় ভালো হয়। হ্যাঁ, কিন্তু সম্পর্ক থাকলে কি হবে? নুরুজ্জামান ভাই আমি ধরলাম, ভাই হয়তো আমাদের ডিপার্টমেন্টে আছেন, আর ভাই হয়তো আমার ডিডি স্যারের কাছ থেকে আমার সম্পর্ক শুনছেন, অথবা আমার কলিগের কাছ থেকে শুনছেন। এই যে যে প্যাচটা লাগে গেছে, তো এই প্যাচটা যখন লাগে সম্পর্কগুলা ভেরিয়েবল গুলা, তখন এটা মাল্টিকোলিনিয়ারিটি তৈরি হয়। এবং আমরা যখন মাল্টিকোলিনিয়ারিটি থাকে ডেটার মধ্যে, তখন আমরা ওই যে রিগ্রেশন যে রান করলাম, আমরা যে প্রিডিকশন করব, ভবিষ্যৎবাণী করব, এই ভবিষ্যৎবাণীটা তখন কি হয়ে যাবে, তখন আমাদের হচ্ছে ভুল হয়ে যায়। এই ভবিষ্যৎবাণী ভুল হয়ে যায়, তখন আমরা আসলে যেটা চাই, হ্যাঁ, সেটা আমরা তখন আর পাই না। তো এখন এখানে একটা ব্যাপার আছে, দুটো টার্ম আছে, একটা হচ্ছে মাল্টি কোলিনিয়ারিটি আর একটা হচ্ছে অটো কোরিলেশন। হ্যাঁ, একটু সহজ করে এখানে যদি আমি একটু জাস্ট একটু বোঝাই দেই, অটো কোরিলেশনের ব্যাপারটা আসে টাইম সিরিজ ডেটার মধ্যে। এটা একটু সরাই যদি, একটু, সরি, এটা আমি এখন মনে হয়েছে একটু বোঝানোর জন্য। ধরেন আমরা এক্স সম্পর্কে জানতে চাচ্ছি, তাহলে আমরা এ পাইলাম, প্লাস হচ্ছে বিটা এক্স, প্লাস হচ্ছে বিটা ওয়ান এক্স হবে, বিটা ওয়ান এক্স পাচ্ছি, প্লাস হচ্ছে বিটা টু এক্স পাচ্ছি, সরি, বিটা এরকম কিছু একটা আছে, এক্স ওয়ান
টু, আর একটা হচ্ছে আমরা ধরে নিলাম যে বিটা থ্রি এক্স থ্রি। এইখানে আমরা এক্স এর মানটা বের করব, সরি ভুলে গেছে, ওয়াই এর মানটা বের করতেছি। এখন এই যে এক্স ওয়ান বিটা ওয়ান হচ্ছে যে কোএফিসিয়েন্টের মান, ওটা আমরা গেলাম না, আমরা ধরে নিলাম যে এইখানে আহ, এই যে এক্স ওয়ান একটা জিনিস, এক্স টু একটা জিনিস, এক্স থ্রি একটা জিনিস। যখন এই এক্স ওয়ানের সাথে এক্স টু সম্পর্ক থাকবে, এক্স ওয়ানের সাথে এক্স টুর, অথবা এক্স ওয়ানের সাথে এক্স থ্রির, অথবা এক্স টুর সাথে এক্স থ্রির, এই নিজেদের মধ্যে যখন সম্পর্ক থাকবে এইটার সাথে এইটার, এটার সাথে এইটার, তখন কি হবে? তখন এটাকে আমি বলবো হচ্ছে যে মাল্টিকোলিনিয়ারিটি। হ্যাঁ, একাধিক সহসম্পর্ক। এই ব্যাপারটা হচ্ছে যে খুব সিরিয়াস, যেটা বললাম যে আপনার কাছে যদি আপনার বাবা মার কাছে জিজ্ঞেস করি কেমন, এখানে উদাহরণগুলো খুব সিম্পলি দেয়া আছে। এটা হচ্ছে আর অটো কোরিলেশনটা হচ্ছে কেমন? অটো কোরিলেশনটা হচ্ছে যে একই বছরের, আমি ধরলাম যে ইয়ার, রাইসের প্রোডাকশন ধরলাম, বাংলাদেশে আপনার প্রতি বছর রাইসের গ্রোথ রেটটা আমি দেখতে চাচ্ছি, হ্যাঁ, যে উৎপাদনের গ্রোথ রেট। তখন এটা কি ধরনের প্রতি বছর আমি দেখবো, তখন কি হয়ে যাবে, টাইম সিরিজ যেটা হবে, তাই না? এখন দেখেন এখানে কি হচ্ছে, প্রথম বছর উৎপাদন আমি ধরলাম বাড়ছে 2%, পরের বার 4%, পরের বার 6%, পরের বার 8%, পরের বার 10%। এই যে যখন কোনো টাইম সিরিজ ডেটার নিজেদের মধ্যে সম্পর্ক থাকবে, হ্যাঁ, তখন এই যে দুইয়ের সাথে চার প্রতি বছর 2% করে বাড়তেছে, তখন এটা হয় অটো কোরিলেশন একটার সাথে। এই সিরিয়ালে যখন ভার্টিক্যালি আসবে, তখন হচ্ছে আমার কি হয়ে যাবে, অটো কোরিলেশন হয়ে যাবে একই ভেরিয়েবলের মধ্যে। এটা হচ্ছে শুধুমাত্র রাইসের বিভিন্ন বছরের মধ্যে এটা। আর এইখানে যদি দেখি যে রাইস, আর একটা আমি ধরলাম যে আহ ধরলাম যে হুইট ধরলাম, হ্যাঁ। এই যে রাইসের উৎপাদন বাড়ার সাথে যদি আপনার হুইটের, এমন হইতে পারে না, ধরেন তো রাইসের উৎপাদন বাড়ার সাথে হুইটের উৎপাদন কমে যাওয়ার কোনো সম্পর্ক আছে কিনা? থাকতেই পারে। কেন? যে আপনি রাইস যদি বেশি বেশি জমিতে চাষ করেন, তাহলে হুইটের জমির পরিমাণটা কমে যাচ্ছে কত কথা। তখন এই যে এটার সাথে এটা সম্পর্ক তৈরি হচ্ছে, হ্যাঁ, এই সম্পর্কটা দুইটা পাশাপাশি দুটো ভেরিয়েবলের সম্পর্ক থাকলে সেটা মাল্টিকোলিনিয়ারিটি। একই ভ্যারিয়েবলের ভিন্ন ভিন্ন বছরে যদি সম্পর্ক থাকে, সেটাকে আমরা বলবো অটো কোরিলেশন। এই অটো কোরিলেশন মাল্টিকলিনিয়ারিটি, স্পেশালি মাল্টিকলিনিয়ারিটি মডেলের জন্য খুবই ক্ষতিকর। হ্যাঁ, এবং আপনাদের বাস্তব উদাহরণ দিছি, যে এই চিপায় হয়তো কেউ পড়ছেন, কিন্তু আপনি তো ওই যে জিজ্ঞেস করছেন হাতে গোনা দুই একজনের কাছে, যারা ওরা সবাই ওকে চিনে। হ্যাঁ, কিন্তু যদি আপনি তার বাবা মার কাছে শুনতেন, তার ওই প্রাইমারি স্কুলের বন্ধুর কাছ থেকে শিখতেন, বা তার সাথে ওর বিজনেস আছে তার কাছ থেকে শুনতেন, তখন আমরা একটা ক্লিয়ার ইনসাইট পেতাম, কারণ এর নিজেদের মধ্যে সম্পর্ক নাই, আমরা মেনটেন করি। কারণ আমরা ভয়ে থাকি যে আরে নুরুজ্জামান ভাই যদি আমাকে ওনার সাথে বেয়াদবি করি, তাহলে ভাই তো ডিডি স্যারে বলে দিবে। হ্যাঁ, আবার ডিডি স্যারে যদি বলি, তখন তো হয়তো আমার হেড অফিসে খবর যাবে। তখন কি হবে, যে আমরা একটু মেনটেন করেছিল নিজেদের মধ্যে, এতে করে কি হচ্ছে, তখন আবার রেস্টুরেন্টে যান, রিক্সাওয়ালার সাথে যখন আমি আলাপ করতেছি, আমার তো ভয়টা নাই। হোয়াট এভার, অনেক কোশ্চেন দিয়ে ফেলছি। তো আজকে হচ্ছে এই পর্যন্ত, আমাদের মাল্টি কোলিনিয়ারিটি পর্যন্ত আমরা ডিসকাশন শেষ করলাম। কালকে আমরা একটু আরো কিছু ফার্স্ট এগোই ফেলবো আমরা। আহ, এবং পরের ক্লাস থেকে আমরা বেসিক্যালি ট্রাই করবো এসপিএসএস এর বেসিক বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে, কারণ একটু মনোটোনাল ভাব চলে আসতেছে শুধু এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলতেছি। তো এসপিএসএস এর ফান্ডামেন্টালস দুইটা ক্লাস করব আমরা, করার পরে দেন হচ্ছে আমরা আবার বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করে দেন ফাইনালি আমরা ডিসকাশনের দিকে চলে যাব। ওকে, তো এখন পর্যন্ত, এই পর্যন্ত আপনাদের কোনো কোয়েশ্চেন বা আহ, এগুলোর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন